প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা দেখার জন্য। আপনারা এখন অনেক দিন আমরা আসলে এক বছরের উপরে আমরা করোনা আতঙ্কে পুরো পৃথিবী এক ধরনের স্থবিরতা ছিল। টিকা এসে সেই স্থবিরতা একটু একটু আশার আলো দেখাচ্ছে। অনেকদিন ধরে আসলে যখন বোঝা গেল যে টিকা ছাড়া করোনা দূর করার আর কোনো উপায় নেই, তখন সবাই আসলে সব প্রস্তুতি বাদ দিয়ে টিকার পিছনে লেগেছে এবং টিকা এখন অনেক দেশে টিকার প্রয়োগ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বাংলাদেশের নিকট প্রতিবেশী ভারতে গতকাল টিকার প্রয়োগ শুরু হয়েছে এবং বাংলাদেশও টিকার প্রায় চলে আসার অবস্থা। আগামী 21 থেকে 25 জানুয়ারির মধ্যে বাংলাদেশের ভারত থেকে সেরাম ইনস্টিটিউট থেকে যেটা বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল কিনে এনে বাংলাদেশ সরকারকে দিবে, সেটা 21 থেকে 25 জানুয়ারির মধ্যে আসবে এবং 26 জানুয়ারি থেকে সরকারের বানিয়ে দেওয়া একটি অ্যাপসে নিবন্ধনের মাধ্যমে টিকার জন্য নিবন্ধিত হওয়া যাবে। তারপরে সরকার তার প্রায়োরিটি অনুযায়ী টিকা দেবে। তার মানে আমরাও বাংলাদেশও টিকার প্রায় আমাদের আজকে 17 তারিখ, আর আশা করি 27 তারিখ, মানে আর 10 দিনের মধ্যে আমাদের একদম টিকা কারো না কারো গায়ে লেগে যাবে। তো এইরকম একটা সময় আমরা টিকার বিতরণ, টিকার প্রস্তুতি, টিকার ঝুঁকি, নানা রকমের বিষয় নিয়ে আলোচনা আছে। কারণ ইতিমধ্যে বিভিন্ন দেশে যখন টিকার প্রয়োগ শুরু হয়েছে, সেখানে কোথাও কোথাও কিছু সাইড এফেক্টের কথা বলা হচ্ছে। নরওয়েতে 29 জনের মৃত্যু ফাইজারের টিকা নিয়ে বলা হচ্ছে, যদিও তাদের সবারই বয়স 75 বা 80-র ঊর্ধ্বে। তারপরেও এটা টিকার এক ধরনের নেতিবাচক প্রভাবও ফেলছে নরওয়ের এই ঘটনা। অন্য কোথাও কোথাও টিকার কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার খবর আমরা দেখছি। তারপরে এখন পর্যন্ত করোনার থেকে মুক্তির টিকা ছাড়া আর কোনো অস্ত্র পাওয়া যায়নি, ফলে টিকাকেই আমাদের আঁকড়ে ধরতে হবে মনে হচ্ছে। এই বিষয়ে নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের স্টুডিওতে আছেন একমাত্র অতিথি মাসুদ কামাল, সাংবাদিক। আর করোনার কারণে আমরা যে নতুন বাস্তবতা, নিউ নর্মাল লাইফে অধিকাংশ অতিথি বাসা থেকে যুক্ত হন। আজকে যুক্ত হবেন বাসা থেকে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক এম.এ. ফায়েজ। যুক্ত হবেন কোভিড-19 জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। যুক্ত হবেন কোভিড-19 টিকা বিতরণ ও প্রস্তুতি কমিটির সদস্য ডক্টর মোস্তাক হোসেন এবং আছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর শাহজাদা সেলিম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি শুরু করতে চাই অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে দিয়ে। আমি যেটা বলছি যে আমরা একদম টিকার দ্বার প্রান্তে, একটু আপনার কাছ থেকে শুনতে চাই সর্বশেষ প্রস্তুতি বা আমরা কীরকমভাবে বাংলাদেশ টিকার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, আসলে সকলের দৃষ্টি তো এখন সেই মাহেন্দ্রক্ষণের দিকে, যে কবে টিকা আসবে এবং কবে টিকার প্রয়োগ শুরু হবে। তো আপনি যথার্থই বলেছেন, কারণ আপনি কিন্তু বেশ কিছু তথ্য অলরেডি দিয়ে দিয়েছেন যে কবে নাগাদ এই টিকাটি বাংলাদেশে আসবার কথা, সেটা 21 থেকে 25। আপনি এও তথ্য দিয়েছেন যে 26 তারিখ থেকে একটা অ্যাপের মাধ্যমে যে রেজিস্ট্রেশন। এরপরে যেটা ধাপগুলো হলো যে টিকা মানে বিতরণ এবং প্রয়োগ, সেক্ষেত্রে যেটা কয়েকটা ধাপে প্রস্তুতির প্রয়োজনীয়তা আছে। একটি হলো যে কোথায় কোথায় টিকা দেওয়া হবে সেই টিকা কেন্দ্রগুলো চিহ্নিতকরণ। একটি হলো কারা টিকা দেবে, যে ভ্যাকসিনেটর। 3 নম্বর, ওই ভ্যাকসিনেটরদেরকে একটা প্রশিক্ষণ দিয়ে রেডি করা। আর চতুর্থ হলো যে ওই যে রেজিস্ট্রেশনটা হলো সেখান থেকে প্রাধিকার প্রাপ্ত যে তালিকা আছে সেই অনুযায়ী দেওয়া। আরেকটি বিষয় হলো যে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় তার ব্যবস্থাপনা। আর ফাইনালি হলো যে ওয়েস্ট ডিসপোজাল, যেটুকু মেডিকেল ওয়েস্ট হবে সেগুলো ডিসপোজাল। এই বিষয়গুলোর মধ্যে একটি হলো যে ভ্যাকসিন, মোট 7,000 টিম ভ্যাকসিন দেবে। 7,000 টিম, এক একটা টিমে 2 জন ভ্যাকসিনেটর আর 4 জন ভলান্টিয়ার। তো এই 7,000 টিমের যে যারা ভ্যাকসিনেটর, তারা তো ভ্যাকসিন দিয়ে অভ্যস্ত, কিন্তু সেই টিকাটা সাধারণত আমরা জানি শিশুদের জন্য, আর এটা নতুন টিকা, বয়স্কদের টিকা, যার ফলে একটা প্রশিক্ষণের প্রয়োজন আছে। এই প্রশিক্ষণ যারা দিবেন, অর্থাৎ সেই প্রশিক্ষণ প্রদানকারী যে তাদের যে টিওটি বলি আমরা, সেটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এবং এইটা আপনার যেটুকু জানা আছে যে পরবর্তীতে এরা আবার যখন ফিল্ড লেভেলে যারা ভ্যাকসিন দিবেন তাদের যে ট্রেনিংটা, সেটা আগামী 24 বা 25 তারিখে শুরু করে 31 জানুয়ারির মধ্যে শেষ করা। 2 নম্বর হলো যে যে কেন্দ্রগুলোতে টিকা দেওয়া হবে সেগুলো তো একটা চিহ্নিতকরণ করা হয়েছে, কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু চলমান প্রক্রিয়া।
মানে এইদিকে যেমন ট্রেনিং এর কথা বললাম, সেদিকে আবার আমাদের যারা ভ্যাকসিন যে সেন্টার গুলো হবে সেগুলোর তালিকা যেটা চূড়ান্তকরণ করা হচ্ছে, সেটা একটা চলমান প্রক্রিয়া। আরেকটি বিষয় হলো যে যেটা যে পার্শ্ব প্রতিক্রিয়া হলে যে হাসপাতালগুলো যাবে সেগুলোর একটা ব্যাপার। অ্যাপস এর কাজটা অনেক দূর এগিয়েছে, কিন্তু তারপরেও এটা চূড়ান্তকরণের বিষয় আছে। এখানে পার্টিকুলারলি A2I, তথ্য মন্ত্রণালয়ের এবং স্বাস্থ্য অধিদপ্তরের MIS এর যে একটা কাইন্ড অফ এ কোঅর্ডিনেশন, সেটা সেই দিকে আছে। আমি মনে করি জনাব ডক্টর মোস্তাক হোসেন এটার উপরে অবশ্যই আলোকপাত করতে পারবেন। আরেকটি বিষয় হলো যে আমাদের সিটি কর্পোরেশন, মানে যেখানে মানে যেরকম ঢাকা শহরে সিটি কর্পোরেশনকেও কিন্তু এই দায়িত্বটা দেওয়া হচ্ছে। এই জায়গাটা একটা সমন্বয় বিটুইন সিটি কর্পোরেশন এন্ড স্বাস্থ্য অধিদপ্তরের, বিকজ এখানে শহরগুলোতে এই জিনিসটা করা, এবং আমি জানি যে 2টা সিটি কর্পোরেশনের টিকা প্রদানের কমিটি করা হয়েছে। আমাকে একটু আমন্ত্রণ জানানো হয়েছে একটি মিটিং, যেটা ঢাকা সাউথ সিটি কর্পোরেশন 19 তারিখে মিটিংটা হবে। সো এই জিনিসগুলোই এখন চলছে। তো আপনি যেটা যথার্থই বলেছেন যে আসলে সবাই ওই মাহেন্দ্র খনের দিকে তাকিয়ে আছে। প্রস্তুতিটা চলমান, অনেকগুলো কাজ হয়েছে, আরো অনেকগুলো কাজ করতে হবে। কিন্তু একটা জিনিস হলো যে আলটিমেটলি এটা সফল ভাবে এটা শেষ করাটাই মুখ্য জিনিস। যেখানে আমার যেটা মনে হয় যে এই জায়গাটায় আমাদের প্রত্যেকের মনটাকে এমন ভাবে করতে হবে যে এভরিওয়ান হ্যাজ টু বি কোঅপারেটিভ। সরকার যেমন চাইবে, সেখানে আমাদের যারা বিশেষজ্ঞ বলি বা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলি, তারপরে আমাদের যারা সিটি কর্পোরেশন, আমাদের অন্যান্য মন্ত্রণালয়, এবং ফাইনালি যার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা সেটা হলো গণমাধ্যম। আমি মনে করি যে এই কোভিড-19 সময় গণমাধ্যম যে কমেন্ডেবল রোল প্লে করেছে। টিকা দেওয়ার সময় প্রত্যেকটা জিনিস মানুষের মধ্যে অনেক সময় কেউ কেউ ভয় পাচ্ছেন, কেউ আবার উদ্বিগ্ন হচ্ছে। এই যে আপনি বললেন ফাইজার মানে বায়োনটেকের যে টিকাতে কিছু মৃত্যু হয়েছে নরওয়েতে, কিন্তু আমরা এখনই যেন এখান থেকে কোনো কনক্লুশন ড্র না করি, বিকজ ইট ইজ টু আর্লি টু মেক এ কনক্লুশন। এই জন্য আমাদেরকে সবাইকে সতর্ক যেমন থাকতে হবে, সংবেদনশীল হতে হবে এবং ধৈর্যশীল হতে হবে, এবং প্রত্যেকটা বিচার বিশ্লেষণ করে আমরা যেন পদক্ষেপ নেই। তাহলেই আমরা জাতি হিসাবে এই সফল টিকা প্রয়োগে আমি মনে করি বাস্তবতার মুখ দেখব। জি, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর মুস্তাক হোসেন, অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ বলছিলেন যে আপনি আরও আলোকপাত করতে পারবেন, কারণ একদম আপনি প্রস্তুতি কমিটিতে আছেন। আপনাদের প্রস্তুতির কতটুকু এগুলো শুনি, আপনাদের বিতরণ এবং প্রস্তুতি সেইটার কি অবস্থা? মুস্তাক ভাই, আপনি একটু আনমিউট করে নেন, আপনার শোনা যাচ্ছে না। ধন্যবাদ আপনাকে। জি, এই প্রস্তুতি কমিটি কোর কমিটি নেই, কিন্তু আমি প্রস্তুতি কমিটি যারা যোগাযোগ গণযোগাযোগের জন্য বার্তাগুলো তৈরি করা হচ্ছে সেখানে কাজ করছি, এবং বৃহত্তর পরিসরে আমি নিশ্চয়ই মাঝে মাঝে তাদের সঙ্গে একসাথে আলোচনা হয়। আমি যেটা ডক্টর শহীদুল্লাহ খুবই সুন্দরভাবে ধাপে ধাপে বলে গেছেন, কিন্তু প্রস্তুতি হচ্ছে যে যারা প্রথম পর্যায়ে ট্রেনিং অফ ট্রেডার্স প্রশিক্ষণ গোষ্ঠী কোর কমিটি, তারা ট্রেনিং নিয়েছেন এবং আজকে শেষ হলো। প্রতিটি জেলায় যারা ট্রেনিং দেবেন সেই সমস্ত প্রশিক্ষকদের নিয়ে 2 দিন ব্যাপী প্রশিক্ষণ আজকে শেষ হয়েছে। এবং এইটা শুধু প্রশিক্ষণ না, যে ট্রেনিং ম্যানুয়াল তৈরি করা হয়েছে সেই ট্রেনিং ম্যানুয়াল একটা পাইলটিং, অর্থাৎ সেই ট্রেনিং ম্যানুয়াল বাংলাতে করা হয়েছে, সেটা কোন ভাষাটা আরো সহজ কিনা এবং কোনো কিছু স্পষ্টকরণ করা হবে কিনা, প্রতিটি লাইন পাঠ করা হয়েছে সেখানে, এবং সেটা প্রয়োজনীয় সংশোধনী বা সংযোজনী করা হয়েছে, যেন তারা যখন জেলা পর্যায়ে সরাসরি প্রশিক্ষণ দেবেন তাদের কোনো অসুবিধা না হয়। তারপরেও এটা হচ্ছে প্রথম ব্যাচের ট্রেনিং হচ্ছে, সেক্ষেত্রে যদি আরো কোনো সংশোধন আসে সেগুলো কিন্তু করা হবে। আর আরেকদিকে হচ্ছে যে যোগাযোগের মানুষের কাছে যে সমস্ত মেসেজ যাবে, বার্তা যাবে, সেগুলো বিভিন্ন খসড়া করা হয়েছে। প্রথমেই পত্রিকা একটা বিজ্ঞাপন যাবে সাধারণ অর্থে, যে টিকাটা কেন দেওয়া হচ্ছে, টিকাটা কেন অগ্রাধিকার ভিত্তিতে এবং ন্যায্যতার ভিত্তিতে পর্যায়ক্রমে কারা পাবেন, টিকাতে কি কি নিয়ম মোটা লাগে, যে তাদেরকে নিবন্ধন করতে হবে, এবং নিবন্ধন নিজে না করতে পারলে যে নিকটবর্তী যে আইসিটি কেন্দ্র আছে প্রত্যেকটা ইউনিয়নের, A2I সরকারের প্রযুক্তি মন্ত্রণালয়, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, সেগুলো একটা সাধারণ ধারণা হিসাবে যাবে পত্রিকাতে, এবং সেই অনুযায়ী টেলিভিশনে 1 মিনিটের ভিডিও ক্লিপ, যে 2জন কথোপকথনের মাধ্যমে বলা হবে, একজন তরুণ বা তরুণী তার গুরুজনকে জিজ্ঞেস করছে টিকা এসে গেছে। এইসব বিষয়ে কাজ কিন্তু খসড়াগুলো
মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, তারা সেগুলো দেখবেন, দেখে সে অনুযায়ী যারা এই বিষয়ে ভিডিও করবেন, যে অভিনয় করবেন, তারা সেগুলো কাজ করবেন এবং পত্রিকার বিজ্ঞাপনের জন্য ডিজাইন সেগুলো হবে। আরো অনেক মেসেজ বার্তাগুলো যাবে, যেমন 3 পাতার একটা ব্রোশিয়ার করার পরিকল্পনা আছে, বিশেষ করে যারা স্বাস্থ্যকর্মী টিকা সম্পর্কে যে সমস্ত কৃৎকৌশলগত খুঁটিনাটি আছে তারা সেগুলো বাংলা ভাষায় পড়বেন। শুধু ডাক্তার নয়, যারা নার্স আছেন, অন্যান্য স্বাস্থ্যকর্মী আছেন, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, হেলথ অ্যাসিস্ট্যান্ট রয়েছেন, যারা ভলান্টিয়ার আছেন, তাদের জন্য সেটা। আর বিভিন্ন জনগোষ্ঠী যারা প্রথম দিকে পালাক্রমে পাবেন, তাদের জন্য নির্দিষ্ট করে সেই বার্তা প্রস্তুত করা হয়েছে। আরেকটা হচ্ছে সাধারণ জনগণ, কারণ সাধারণ জনগণের সমর্থন ছাড়া আমরা শতকরা 3 ভাগ যাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে তাদেরকে দেওয়া সম্ভব নয়, এইগুলো বলা হয়েছে। তো আসল কথা হচ্ছে যে প্রস্তুতি হচ্ছে চলমান। আমরা বিভিন্ন পর্যায়ে গিয়ে এগুলোকে আরো হালনাগাদ করার প্রয়োজনীয়তা দেখছি এবং আরো নতুন নতুন আমাদের পরামর্শ আসছে, সেই অনুযায়ী সেগুলো নবায়ন করা হচ্ছে। আসল পরীক্ষা শুরু হবে যখন আমরা টিকাটা প্রয়োগ শুরু করব। এই টিকা প্রয়োগের বিষয় কিন্তু ধাপে ধাপে করা হবে। প্রথম পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের একদল ইচ্ছুক ভলান্টিয়ারদের দিয়ে প্রয়োগ করা হবে। একটা হচ্ছে এটার সাংগঠনিক দিক, কিভাবে আমরা এটা সংগঠিত করবো, একটা হচ্ছে বৈজ্ঞানিক দিক। এই টিকার প্রতিক্রিয়া যেভাবে বলা আছে তাই নাকি তার চেয়ে কম বা তার চেয়ে বেশি, বাংলাদেশের প্রেক্ষিতে নতুন কোনো অভিজ্ঞতা আছে কিনা সেটা করে তারপরে আমরা প্রথম পর্যায়ে স্বাস্থ্যকর্মীরা পাবেন, সরকারি, বেসরকারি এবং ইন্ডিপেন্ডেন্ট যারা, তারা। তারপরে বলতে গেলে যুগপৎভাবেই আমাদের বীর মুক্তিযোদ্ধারা, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের গণমাধ্যম কর্মী, বিভিন্ন অত্যাবশ্যকীয় সার্ভিস যারা করছেন, গ্যাস, বিদ্যুৎ, পানি, তারা সহ, এবং যে হিসাব করা হয়েছে প্রথম যে শতকরা 3 ভাগ, তার মধ্যে সম্ভবত এটা হিসাব করা হবে 75 বছর বয়সী এবং তার উপরে যারা আছেন তাদেরকে 2 ধাপে পরিকল্পনা করা হয়েছে। প্রথমে 80 বছরের উপরে যারা, তার প্রথমে পাবেন, তারপরে 75 থেকে 80 এভাবে করা হয়েছে। যে একটা আনুমানিক হিসাব করা হয়েছে, যখন নিবন্ধন করা হবে তখন আমরা প্রকৃত সংখ্যাটা জানবো। এখন একটা যে আদমশুমারির যে হিসাব 2011 সালে করা হয়েছে, প্রতি বছর কত জনসংখ্যা বাড়তে পারে, স্বাস্থ্য বিভাগ প্রতি বছরই সেটা করে থাকে, সেই অনুযায়ী একটা পরিকল্পনা করা হয়েছে। 51 লাখের পরিকল্পনা করেছিলাম আমরা, এখন 50 লাখ, খুব পার্থক্য নেই। 50 লাখ টিকার ডোজ একসাথে দেওয়া হবে এবং 8 সপ্তাহ পরে, 2 মাস পরে দ্বিতীয় ডোজ দেওয়া হবে, দ্বিতীয় চালান আসবে। ধন্যবাদ। জি, জনাব মুস্তাক হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। অধ্যাপক এম এ ফায়েজ, যেই প্রায়োরিটির কথা বলা হলো, যে প্রথম যে অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশনটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু একজন 25 বছরের সুস্থ যুবক রেজিস্ট্রেশন করলেও নিশ্চয়ই তিনি টিকা পাবেন না। টিকার অগ্রাধিকারটা সরকারে নির্ধারণ করবে। মোস্তাক ভাই তার বক্তব্যে অগ্রাধিকার এবং ন্যায্যতা, এই দুইটি কথা খুব স্পষ্ট করে উচ্চারণ করেছেন। এই জায়গাতে আপনি এই প্রায়োরিটি লিস্ট, মানে অগ্রাধিকারটা কিভাবে করা হচ্ছে, সেটা ন্যায্যতাটা পরিপূর্ণভাবে প্রয়োগ করা সম্ভব হবে কিনা, সেই ব্যাপারে আপনার একটা মতামত শুনতে চাই, জনাব এম এ ফায়েজ। ধন্যবাদ। আমরা একটু আগে অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ এবং ডক্টর মোস্তাক হোসেন সাহেবের কাছ থেকে অত্যন্ত বিস্তারিত যে বাংলাদেশে কিভাবে কোভিড-19 ভ্যাকসিন কিভাবে বরাদ্দ হবে এবং অগ্রাধিকার সম্পর্কিত নীতি নির্ধারণী নথিগুলোর পর্যালোচনায় ওনারা বলেছেন। আসলে ভ্যাকসিন প্রয়োগ, বিশেষ করে কোভিড-19 প্রয়োগ করাটা, ডিপ্লয় করাটা, এটা অত্যন্ত বিশাল এক কর্মযজ্ঞ। এই কর্মযজ্ঞের পিছনে কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক একটা সিরিজ অফ ডকুমেন্টস আছে, যেগুলিকে গাইডেন্স ডকুমেন্ট বলা হয়, SAJE বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডকুমেন্ট আছে, স্ট্র্যাটেজিক অ্যাডভাইজারি গ্রুপ এক্সপার্টস অন ইমিউনাইজেশন। উনাদের ওই ডকুমেন্টের আলোকে বাংলাদেশ সরকারও আমাদের দেশে যে ভ্যাকসিন বিস্তৃতি বা ডিপ্লয়মেন্ট এবং পরিকল্পনা যেটা করেছেন, আমি মনে করি এটা যথার্থই ওনারা করছেন। এই জন্য মনে করি যে কমিটিটা আছে বাংলাদেশে, যে জাতীয় পর্যায়ে যে নাইটেক ধরা হয়, যেটা আছে, অত্যন্ত বিজ্ঞ বিশেষজ্ঞরা আছেন এবং ওনারা আসলে ভ্যাকসিনের যে মূল মন্ত্র, এটা হচ্ছে যাতে সর্বাধিক নিরাপত্তা এবং সুরক্ষা দেওয়া যায় এবং একই সাথে মারাত্মক রোগের থেকে মুক্ত থাকা যায়। এই 3টা মূল চাবিকাঠির মধ্যেই এখন আসলে তো সবাইকে একসময় পর্যায়ক্রমে টিকা পেতে হবে, কিন্তু এখন প্রথমে কারা প্রাধিকার প্রাপ্ত হবেন, এই প্রাধিকার প্রাপ্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছেন যে আমরা এরকম কতগুলো ক্রাইটেরিয়া ঠিক করে দিয়েছি।
আমাদের এই 6টা মূল মন্ত্র আছে, কোর প্রিন্সিপাল আছে, ওর মধ্যে 12টা উদ্দেশ্য আছে, অবজেক্টিভ আছে। এই অবজেক্টিভটা প্রতিটা দেশ তাদের নিজস্ব বিশেষজ্ঞদের আলোকে, বিশেষজ্ঞদের মতামতের আলোকে ওই দেশের জন্যই এটা যাতে সর্বোৎকৃষ্টভাবে যাতে প্রয়োগ করা যায়, ওই জন্যই আমি মনে করি, আমি যদি বা এটা জনসমক্ষে এই ডকুমেন্টটা এখনো উন্মোচিত হয়নি, কিন্তু যতটুকু আমি জানি এবং আমাদের যে বিজ্ঞ বিশেষজ্ঞদের কাছ থেকে এটা প্রাধিকার প্রাপ্ত নির্ধারণ ওনারা করেছেন। যেহেতু এটা কেন প্রাধিকারটা কথাটা কেন, যেহেতু দেখুন বাংলাদেশ তো আর এই ভ্যাকসিন এখনো বানায়নি। ভ্যাকসিনটা আমার বাইরের থেকে আনছি যেগুলো অত্যন্ত কার্যকর ভ্যাকসিন। এগুলোর জন্য এই যে ভ্যাকসিন গুলো যেহেতু সরবরাহ সীমিত, এটা যদি সবচেয়ে ভালো হতো যে বাংলাদেশের এখন 16 কোটি মানুষের মধ্যেই যদি 10 কোটি মানুষের জন্য একসাথে ভ্যাকসিন দেওয়া যেত, ওটা তো সম্ভব না, দুনিয়া কোনো দেশ করছে না। এটা কিন্তু সরবরাহ বিতরণ ব্যবস্থাটা তাতে আগে থেকে পরিকল্পিত করা হয়। যেহেতু এটা নতুন ভ্যাকসিন, এটা কিরকম ভাবে বৈজ্ঞানিক উন্নয়ন হওয়া সত্ত্বেও এই সরবরাহ যেহেতু সীমিত, ওই জন্য অগ্রাধিকার প্রাপ্তরা নির্ধারণ করা হচ্ছে প্রথম কাজ। তো আমাদের দেশে যখন আমরা ইপিআই প্রোগ্রামে ভ্যাকসিন দিই, তখন তো আমরা অগ্রাধিকার নির্ণয় করি না, কারণ আমাদের হিসাব আছে যে 5 বছরের নিচে কারা শিশু, কত শিশু, তাদেরকে আমরা এই 10টা ভ্যাকসিনের মধ্যে কিভাবে পর্যায়ক্রমে দেবো। এখন যেহেতু দেশের সবাইকে দিতে হবে, সবাইকে বলতে যাদের যে দিতে হবে যে 16 বা 18 বছরের উঠে সবাইকে যেহেতু দিতে হবে, ওই জন্য এখানে প্রাধিকার প্রাপ্তরা হচ্ছে ওই নীতি, যে নীতির মাধ্যমে যাদেরকে দিলে উনারা নিজেরা যেমন প্রোটেকশন থাকবেন, সুরক্ষা হবে, ঠিক তেমনি উনারা অন্যদেরকে প্রোটেকশন দিতে পারেন। এর মধ্যে সবচেয়ে প্রাধিকার প্রাপ্তরা হচ্ছেন স্বাস্থ্য কর্মীরা, এটা হেলথ কেয়ার প্রফেশনালস। তো আমাদের অনেক ধরনের হেলথ কেয়ার। এই জন্য আমি মনে করি উনারা যে বিষয় যেভাবে উনারা করছেন, এই কর্মযজ্ঞটা অত্যন্ত সুপরিকল্পিতভাবে করছেন। আমাদের এখন সবার কাজ হবে এটাকে খুব সামাজিক বলি, ব্যক্তিগতভাবে বলি, এটাকে প্রেরণা দেওয়া, যাতে সবাই আগ্রহ করে এটাকে যাদের প্রাধিকার আছে ওরা যাতে পান, ওনারা সবাই নিতে যাতে আগ্রহ হন। দেন ধরুন আমাদের স্বাস্থ্যকর্মী আছেন, আমি উদাহরণ হিসেবে বলছি, মনে করেন আমাদের 30 লাখ, এই 30 লাখ যাতে ওইখানে যাতে আমাদের কেউ মিস না যায়। কাজে আমি মনে করি এই পদ্ধতিটা যেনারা বলছেন, এই গাইডেন্স ডকুমেন্টটা আমি মনে করি যে এটা বিশেষ করে আমাদের মানুষজনের, জনসাধারণের আগ্রহ বাড়ানোর কৌশল, এবং কিভাবে আমরা এই ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থাটাকে আরো জোরদার করতে পারি, আর দ্য ফার্দার ইমপ্রুভমেন্ট অফ দি স্ট্রেংথেনিং অফ দি হেলথ সিস্টেম। আমি জানি যে আমাদের দেশে স্বাস্থ্য সেক্টরে অনেক দুর্বলতা থাকতেই পারে, অনেক দেশে আছে। এই যেমন কোভিড এর কারণে যেগুলো দুর্বলতা ছিল, ওগুলো যেমন আমরা কাটিয়ে উঠতে পারছি, কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে। একইভাবে ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে, সফল ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে এই স্বাস্থ্য ব্যবস্থাকে আরো জোরদার করার একটা সুযোগ আসছে বলে আমি মনে করি। পরবর্তীতে এই ব্যাপারে আমি আরো জনাব এম এ ফয়েজ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি এবার শুনবো ডক্টর শাহজাদা সেলিম। আমরা দায়িত্বশীলদের কথা প্রথম শুনলাম যে তারা কিভাবে প্রস্তুতি নিচ্ছেন। এই প্রস্তুতির ব্যাপারে আপনার কোনো পরামর্শ বা প্রস্তুতিতে কোথাও কোনো খুঁত বা কোথাও কোনো ঘাটতি আপনার চোখে পড়েছে কিনা, যেটা এখনো সময় আছে, এখনো মিটিয়ে নেওয়া সম্ভব? অধ্যাপক শাহজাদা সেলিম। ধন্যবাদ আপনাকে। এখানে আসলে 3 জনই অতি অভিজ্ঞ এবং বাংলাদেশের ক্ষেত্রে ওনারা খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। শহীদুল্লাহ স্যার, মোস্তাক ভাই এবং ফয়েজ স্যার, 3 জনই আমার খুবই শ্রদ্ধ এবং খুব অ্যাপ্রোপ্রিয়েট অবস্থান থেকে কিন্তু কথাগুলো বলেছেন। আমি আপনার যদি কোনো অ্যাড করার থাকে, অনেক সময় হয় না যে মানে কোথাও কোনো খুঁত থাকে না। জি, সেটাই বলছি যে আমি একটা ক্ষেত্রে খুব আশাবাদী, সেটা হলো যে বাংলাদেশ ইপিআই ক্ষেত্রে স্যার যেটা বলেছেন, ফয়েজ স্যার একটু আগেই, পৃথিবীতে অন্য অনেক দেশে অনেক হেলথের ক্ষেত্রে যে সুনাম আছে, তাদের দক্ষতা প্রমাণ করেছেন। বাংলাদেশের অনেক ক্ষেত্রে আমরা দক্ষতা প্রমাণ করতে পারিনি, কিন্তু একটা ক্ষেত্রে আমরা খুব দক্ষতার প্রমাণ করতে পেরেছি, সেটা হলো ইপিআই টিকাদান কর্মসূচিতে। এখন এবারে প্রক্রিয়াটা কিন্তু ইপিআই এর মধ্যে নয়, ইপিআই এর কাঠামোটা ব্যবহার করা হবে। সুতরাং এই ক্ষেত্রে দুশ্চিন্তাগ্রস্ত হওয়াটা উচিত নয়, বরং আমি অন্য একটা দুশ্চিন্তার কথা বলি, যেটা মুস্তাক ভাই একটু হাইলাইট করেছেন, যে ভ্যাকসিন দিলে সবাইকে ভ্যাকসিন নিতে হবে তাও নয়, একবারে সবাইকে ভ্যাকসিন দেওয়া যাবে তাও নয়। সেটার কারণ হলো যে ভ্যাকসিন আমরা বাইরে থেকে আনছি 50 লক্ষ, একবার আনলে যদি আমি একবারে দেই তাহলে 50 লক্ষ মানুষকে দিতে পারবো। যদি অর্ধেক করে ফেলি, কারণ 2টা করে ডোজ লাগবে, তাহলে 25 লক্ষ মানুষকে দেওয়া যাবে। এখন সিদ্ধান্ত হচ্ছে 50 লক্ষকে একবারে দেওয়া হবে। হ্যাঁ, সেটাই শুনলাম যে 50 লক্ষ একবারে দিয়ে তারপরে ডোজটা পরের চালান আসলে দেওয়া যাবে। এক্ষেত্রে সামান্য একটু ঝুঁকি থাকতে পারে যে পরের চালানটা যদি টাইম মতো না আসে তাহলে একটু, কিন্তু আমি আশা করছি যে এটা সমস্যা হবে না।
কিন্তু পরে যে সমস্যা হবে যে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া কিন্তু অলরেডি এসে গেছে, সেটা কাটানোর জন্য পদক্ষেপগুলো খুব দূরে সরে নেওয়া উচিত। কারণ আমেরিকাতেও কিন্তু একটা আসলে কিছু কিছু লোক ভ্যাকসিন নিতে চায় না, এবং কোর্ট থেকে পরে রায় দিয়েছে যে ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক নয়, যারা নিবেন, যারা নিবে না। কিন্তু আমরা যেটা বলতে চাই, এটা ফয়েজ স্যার যেটা বলেছেন যে 30 লক্ষ স্বাস্থ্যকর্মী থাকে, এরা যেন কোনোভাবে বাদ না দেয়। কারণ এই স্বাস্থ্যকর্মীগুলো নিজে যেমন আক্রান্ত হবেন, তার চেয়েও বড় কথা উনি একটা ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করবেন, মানে রিজার্ভার হিসেবে কাজ করবেন, বরাবরই সুপার স্প্রেডার হিসেবে পরিচিত। জি, পরিচিত হয়। সুতরাং এইগুলোকে প্রায়োরিটি দিতে হবে এবং জনগণকে ভ্যাকসিন নিতে উৎসাহী করতে হবে। কারণ এখন পর্যন্ত এর চেয়ে আমরা যেমন মাস্ক নিয়ে খুব বেশি উৎসাহী, ভ্যাকসিন নেওয়ার পরও মাস্ক ব্যবহার করতে হবে, সকল কিছুই থাকতে হবে। কিন্তু আমরা যদি চাই আরো 6 মাস 1 বছর পরে পৃথিবী মোটামুটি স্বাভাবিক জীবনযাপনে ফিরে যাবে, ভ্যাকসিনের কোনো বিকল্প নেই। সুতরাং এটাকে বেশি করে উৎসাহ দিতে হবে, সেটা সরকারের পক্ষ থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর সকলের পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে, আপনারা যারা মিডিয়ার কাজ করছেন শীর্ষস্থানীয়, তারাও কিন্তু এখানে ভূমিকা রাখতে পারেন, যে সকলকে উৎসাহিত করতে হবে যার যখন নেওয়ার সময় সে যেন ভ্যাকসিনটা নিয়ে নেয়। ধন্যবাদ। জি জি, আপনাদেরকে ধন্যবাদ জনাব মাসুদ কামাল। আমরা 4 জন বিশেষজ্ঞের কথা শুনলাম, এখন আমরা 2 জন বিশেষভাবে অজ্ঞ মানুষ যারা একদম আমজনতার ভাষা থেকে বলেন তো যে এই যে এই টিকা নিয়ে আগ্রহের কথা বা মিশ্র প্রতিক্রিয়ার কথা, মানে সেটা আপনি তো সাধারণের সাথে মেশেন নানাভাবে, টিকা নিয়ে মানুষের আগ্রহটা কেমন, কি মনে হচ্ছে? মানে প্রস্তুতি কিন্তু অনেক রকমের, এবং এটা আসলে একটা বিশাল কর্মযজ্ঞ, মানে 12 কোটি মানুষকে টিকা দেয়া পর্যায়ক্রমে এটা বিশাল কর্মযজ্ঞ, প্রায়োরিটি লিস্ট ইত্যাদি। কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিরকম প্রতিক্রিয়া দেখছেন? দেখেন, আপনি একটা কথা বলেন না যে 12 কোটি মানুষ কিনা, আপনি হয়তো 12 কোটি নির্ধারণ করবেন যে কোন 12 কোটি। আমি যদি আমার দেশের টোটাল পপুলেশন 17 কোটি ধরি অথবা 16 কোটি ধরি, তাহলে যে লোককে টিকা দেওয়া হবে প্রথম দফায় 25 লাখ, সেটা শতকরা হিসাবে দাঁড়াবে 1.5%। না, এখন একবারে দেওয়া হবে 50 লাখকে, প্রথম 50 লাখে না 50 লাখ লোকে দেওয়া হবে। 25 লাখকে দিবেন না, 50 লাখের একবারে দিবেন। হ্যাঁ, ভালো কথা, আপনি ধরে নিয়েছেন দ্বিতীয় ধাপের আগে, নির্ধারিত সময়ের আগে আপনি টিকা এসে যাবে, ঠিক আছে, ধরে নেওয়া ভালো। এটি সরকারের পরিকল্পনা সোফার যতটুকু জানি। না, উনি সরকার তো টিকা বানান না, না, বিদেশ থেকে আসবে, মানে পরিকল্পনা হলো যে যেই 50 লাখ প্রথম দফায় আসবে তাতে 50 লাখ লোককে দিয়ে দেওয়া হবে, এবং 8 সপ্তাহের মধ্যে যখন দ্বিতীয় ডোজ দিতে হবে তার মধ্যে এসে যাবে। সেটা এটা সরকারের আশাবাদ নাকি? সরকারের ঘরে তো নাই। আপনি ওই যে একটা কথা শোনেন না যে পরহস্তে ধন, হ্যাঁ, ওটা কখন আপনার হাতে আসবে আপনি শিওর হয়ে গেছেন, হলে ভালো, আত্মবিশ্বাস থাকা অবশ্যই ভালো। তো ধরে নিলাম 50 লাখ, তাহলে আপনি 3% লোককে দিচ্ছেন। আমি কিন্তু 3%-এর জন্য আমার কর্মযোগ্য নিয়ে আলোচনা করছি। সমস্যা হবে দুটো, আমি দুটো সমস্যা বলি আপনাকে। টিকার কি হবে না হবে সে আলোচনা পরে। প্রথমত, যখন 3%-কে টিকা দেওয়া হবে, তখন বাদ বাকি, ধরুন বেসরকারিভাবে আরও 1% দেওয়া হলো, বাদ বাকি 96% মানুষের মধ্যে এক ধরনের হাহাকার তৈরি হবে, বঞ্চনা বোধ তৈরি হবে। আমি তো পেলাম না। পেলে কি হতো সে আলোচনা পরে একটু আসতেছি আমি। প্রথমত একটা ধাক্কা হবে, আমি তো পেলাম না। কারণ আমি পেলাম না কেন, আমার কি অযোগ্যতা, এটা কিন্তু আমাকে এখনো ক্লিয়ার করা হয় নাই। আচ্ছা, ওই লোকগুলি আপনার পেয়ারের লোক, তাদের আপনি আগে দিবেন, দিয়ে ফেলান, কোনো সমস্যা নাই। যে আমরা যারা আপনার অতটা পেয়ারের না, আমাদের কেন, আমাদের জন্য আপনি কি রাখলেন? এখানে আমি একটু আপনার সাথে যদি যোগ করি, আপনি যে পেয়ারের কথা বলছেন, সরকার যেই প্রায়োরিটি লিস্ট করছে সেটা কি পেয়ারের ভিত্তিতে করছে নাকি প্রয়োজনের ভিত্তিতে করছে? লজিকের ভিত্তিতে করছে। হ্যাঁ, সেটাই লজিকটা ওনারা দিচ্ছেন, সব লজিকের একটা এন্টি লজিকও আছে। কিন্তু আপনি বৃদ্ধদের দিবেন, আমি যদি বলি ইয়াংদের মোবিলিটি বেশি, তাদেরকে বেশি দেওয়া উচিত, বৃদ্ধরা তো ঘরেই থাকেন, হিসাবটা খেয়াল করেন আপনি। কিন্তু লজিকের বাইরে তো ওটা তো আপনার লজিক রে ভাই, এত এন্টি লজিকও একটা আছে। সে আলোচনা একটা গেল। মাঝখানে দেখলাম যে এই টিকা দেওয়ার সময় একটা কাগজ আপনাকে সিগনেচার করতে হবে। সেই সিগনেচার যে করা হবে সেখানে একটা অনেকটা মুচলেকার মতো, এটা করতেই হয়। কারণ ওখানে বলা হয়েছে যে এই টিকাটা নেওয়ার আগে আমাকে এই ব্যাপারে ব্রিফ করা হয়েছে, এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আমাকে জানানো হয়েছে, যদি কিছু হয়ে যায় এর জন্য আমি কাউকে দায়ী করব না। দায়ী করার প্রশ্নটা আসছে কোথায়? যখন আমাদের সিগনেচার করতে বলা হবে তখন একটা ঝামেলা, মানুষের মধ্যে কিন্তু সন্দেহটা আসবে। সরকার যদি এই কথাটা বলতো, যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় তার চিকিৎসার সমস্ত ব্যবস্থা আমরা করব, তাহলে কিন্তু ভালো হতো। আমি সম্ভাবনার কথা বলছি। আপনি কিন্তু বলে দিলেন যে আমি বুঝে নিয়েছি। আরে কে বুঝেছে এটা কি পার্শ্ব প্রতিক্রিয়া হবে? কে এই পৃথিবীতে, আমি বাংলাদেশের কথা বাদ দেন, এই পৃথিবীতে কোন বিশেষজ্ঞ জানেন
যে এই টিকা নেওয়ার পর কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে? কে জানেন? কেউ জানেন না। যে জিনিসটা কেউ জানে না সেই জিনিসটার ব্যাপারে আমাকে আগে আপনি মুচলেখা দিতে বলছেন কেন? কাজে সরকার বলতে পারতো এই কথাটা যে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে তার চিকিৎসার পুরো দায়িত্ব সরকার বহন করবে। তারপরে কি হবে না হবে আল্লাহ জানে, ওটা ওই আলোচনা যাচ্ছি না। কিন্তু সেই কাজটা কি সরকার করেছে? করেনি। তাহলে এখন পর্যন্ত আমি যদি আপনার নাটশেলে বলি, এখন পর্যন্ত আমার বিবেচনা হলো সরকার টিকা নিয়ে যা কিছু করছেন এটা হলো প্রথমত ওনারা করছেন ব্যবসায়িকদের স্বার্থ রক্ষার জন্য করছেন। ইউরোপিয়ান ইউনিয়ন এই অক্সফোর্ড থেকে যে টাকায় টিকা কিনছে তার দ্বিগুণ দাম আমার দেশের মানুষ কিনছে। সরকার কিন্তু কিনছেন না, ওটা কিন্তু মানুষের টাকা। সরকারের কোনো আলাদা গুপ্তধন আছে নাকি? ওটা তো আমার টাকা রে ভাই। আপনি আমার টাকা দিয়ে দ্বিগুণ দামে কিনছেন, আপনি অপচয় করছেন। এটা হলো 1 নম্বর সরকারের আমি বলবো ভুল, এটা তাদের উচিত হয়নি। 2 নম্বর হলো এই জিনিসটা নিয়ে সরকার সেভাবে প্রোপাগান্ডাও করতে, মানুষের মধ্যে মানুষকে ইনফর্মও করতে পারেনি এই নিরাপত্তার দিকটা, অথবা মানুষকে কোনো অভয়ও দিতে পারেনি যে তোমার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হলে আমি দেখব। 3 নম্বর যে জিনিসটা করছেন যে ওই যে 50 লাখ দিয়ে দিচ্ছেন, আবার নির্ভর করছেন, তখন আবার ক্রাইসিস তৈরি হবে। সেই ক্রাইসিসকে সামনে রেখে আরেক দফা ব্যবসা হবে। সাধারণ মানুষের কি হবে জানি না। আর ওই 96% মানুষের কথা বললাম যারা নিজেদেরকে বঞ্চিত মনে করবে, তাদের জন্য আপনার কি করলেন আপনি? আর আপনি হাতে মানুষ উৎসাহী করবেন, আপনি তো এখনো করোনার ভীতি সম্পর্কে মানুষকে জানাতে পারেননি। মুস্তাক ভাই যে কথাটা বললেন, এখনো বিজ্ঞাপন তৈরি হয়নি, টিভি বিজ্ঞাপন তৈরি হয়নি, ওটা তৈরি হবে। হাতে সময় আছে 10 দিন। এই 10 দিনের মধ্যে আপনি কতটুকু অগ্রসর হবেন? না, সরকার চলছে ঢিমে তালে। ওই ঢিমে তালে চলে। আপনি এতদিন ধরে বলতেছেন করোনা সম্পর্কে, মানুষকে অবহিত করতে পারছেন? গ্রামে যাই দেখেন, গ্রামে মানুষ করোনা নিয়ে ভাবেই না জাস্ট, এবং ওদের কিছু হয়ও না, হচ্ছেও তো না। গ্রামে কত লোক মারা যাচ্ছে। এমন অনেক উপজেলা আছে বাংলাদেশে যে উপজেলায় একজন লোক করোনায় মারা যায় নাই। তো তাকে আপনি কিভাবে উৎসাহী করবেন? তারপরে যখন ওই একটা ফরম ধরাই দিবে যে পার্শ্ব প্রতিক্রিয়া হলে আমি কোনো দায়ী থাকবো না, তো কি হবে আমি জানি না। না, তবে ওই যে ডাক্তার মুস্তাক হোসেন যেই গণমাধ্যমে যে প্রচারণার কথা বলছেন সেগুলি তারা হয়তো মানে প্রস্তুতি নিচ্ছে এবং ঠিক সময় মতো, আমি ঠিক জানি না, তাদের নিশ্চয়ই একটা এরকম টাইমলাইন আছে বাধা যে এই টাইমলাইন, যেমন একটা টাইমলাইন তো এখন ঘোষিত যে 21 থেকে 25 তারিখের মধ্যে টিকাটা বাংলাদেশে আসবে, 26 তারিখ থেকে অ্যাপসের রেজিস্ট্রেশন শুরু হবে, তারপরে প্রয়োগের ব্যাপার আমি জানি না। আমি নিশ্চয়ই অনুষ্ঠান এক পর্যায়ে আমরা মুস্তাক হোসেনের কাছ থেকে জেনে নেব যে আমরা টিকার মানে যেই প্রচারণার কথা বলছেন সেটা তারা কোন অবস্থায় আছে। টিকা বাংলাদেশে আসবে আমরা ধরে নিচ্ছি আজকে থেকে ঠিক 10 দিন পরে হয়তো টিকার প্রয়োগ শুরু হয়ে যাবে। ফলে এই শেষ সময়ের প্রস্তুতি নিয়ে আমরা একটু খুঁটিনাটি জেনে নিতে চাচ্ছি যে কোথাও কোনো ঘাটতি রয়ে গেল কিনা বা কোথাও কোনো সমস্যা থাকলো কিনা, সেটা এখনও হয়তো সময় আজ ফুরিয়ে যায়নি কোথাও কোনো ভুল থাকলে সেটা শুধরে নেয়ার। ফলে আমরা যাতে টিকা যখন বাংলাদেশে আসবে তখন যেন নির্ভুলভাবে ঠিক যাদের দরকার তাদেরকেই যেন টিকাটা প্রয়োগ করতে পারি, সেরকম একটা প্রস্তুতি সবার, সরকার থেকে শুরু করে সবারই আছে। আমরা সেই প্রস্তুতি নিয়ে আলোচনায় ফিরবো ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম টিকা নিয়ে। আমরা টিকার দ্বার প্রান্তে, আর দিন দশেকের মধ্যে বাংলাদেশে টিকা চলে আসবে, প্রয়োগও হয়তো শুরু হবে, তার সব প্রস্তুতি চলছে, সেটা নিয়ে কথা বলছিলাম। একজন দর্শক অপেক্ষা করছেন টেলিফোনে, তার প্রশ্নটা নিয়ে আমরা আলোচনায় ফিরব। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খসরু বলছিলাম পিরিজপুরের কাউখালী থেকে। জি খসরু ভাই বলেন। যে আমার প্রশ্ন, করোনার ভ্যাকসিন আমাদের দরজায় করা আসছে, তার আগে আমি একটু কথা বলতে চাই, দয়া করে একটু কথাটা নেবেন। আমার করোনার প্রথম ধাপের ইতিহাসটি কিন্তু আমাদের জন্য খুব একটা সুখকর ছিল না। ঢাকা কেন্দ্রিক গণমাধ্যমে আমরা দেখেছি করোনার মাস্ক নিয়ে, করোনার নানান কিছু নিয়ে দুর্নীতি, প্রভাবশালীদের প্রভাব, এবং এই করোনার প্রথম ধাপের প্রশাসনের পাশে থেকে কাজ করার একটু সৌভাগ্য আমার হয়েছিল। সেখানে কিন্তু খুব একটা জনগণের অংশগ্রহণ ছিল না। সেক্ষেত্রে করোনা ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে জেলা পর্যায় থেকে উপজেলা পর্যায়ে কি প্রক্রিয়ার মাধ্যমে তাড়াতাড়ি কাদের মাধ্যমে পুষবে এবং কিভাবে পুষবে,
বিশেষ করে এই করোনার দুর্নীতি সম্পর্কে মানুষ কিন্তু এখন ভীত সহস্ত, এবং করোনার ভ্যাকসিন নিয়ে আমার উপজেলার মানুষের মধ্যে খুব একটা আগ্রহ সৃষ্টি হয়নি বলে আমার কাছে মনে হয়। সব মিলিয়ে এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন, জি, কি বলবেন আমাদের জন্য? জি জি জনাব খসরু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা শুনে নেই, আমি একটু মোস্তাক হোসেনের কাছ থেকে শুনতে চাই যে এই একজন দর্শক পিরোজপুরের কাউখালী থেকে কথা বলছিলেন, ওনার কিছু শঙ্কা যে কিভাবে যাবে, এবং উনি বাংলাদেশে যখন করোনা প্রথম আসলো তখনকার অব্যবস্থাপনা থেকেই ওনার শঙ্কাটা সৃষ্টি, যে তেমন কোনো ঘটনা টিকার ক্ষেত্রে ঘটে কিনা বা সেটা কিভাবে হবে সেটা উনি জানতে চাইছেন। আর মাসুদ কামালও বিরতির আগে বলছিলেন যে প্রচারণার যে বিষয়টি সেটি এখনও সেভাবে শুরু নেই, যেটা আবার খসরু ভাইও বললেন যে উনি ওনার এলাকায় খুব একটা আগ্রহ দেখতে পাচ্ছেন না। এই জায়গাটা এই যে প্রচারণার বিষয়টি ঠিক কবে নাগাদ শুরু হবে, বা আপনাদের মাসুদ কামালের যে শঙ্কা ছিল যে বিজ্ঞাপন এখনও তৈরি শেষ হয়েছে কিনা, নাকি সব কিছু রেডি, জাস্ট আপনারা মানে সুইচ টিপার অপেক্ষায়? মুস্তাক হোসেন, একটু পুরো মানে সবার শঙ্কা উড়িয়ে দেওয়ার মতো কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? ধন্যবাদ। না, শঙ্কা তো নিশ্চয়ই মানুষের আগ্রহ আছে বলেই শঙ্কাটা আসছে, সেইভাবেই আমি দেখতে চাই। প্রচারের বিষয়টা হচ্ছে নিবন্ধনের অ্যাপ যখন প্রস্তুত হবে, অর্থাৎ যখনই আমরা নিশ্চিত হচ্ছি ভ্যাকসিন চলে আসছে, অ্যাপটা যখন ছাড়া হবে ঠিক তার পূর্ব মুহূর্তে কিন্তু প্রচারটা হবে। কারণ সেই অ্যাপের শেষ মুহূর্তের কাজগুলো কিন্তু এখন চলছে, অ্যাপগুলো কিন্তু এখনো পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, পাইলটিং হচ্ছে, এবং এটা প্রতিদিনই কিন্তু এটা আরো উন্নত হচ্ছে। কাজেই এখন সেটা অনুযায়ী কিন্তু আমাদের প্রচারণাটা হবে, এবং সেই অ্যাপটা যখন ডাউনলোড করা যাবে যার যার মোবাইল টেলিফোনে কিংবা ট্যাবে কিংবা কম্পিউটারে, সেই সময় যখন ছাড়া হবে তাদের সাথে সঙ্গতি রেখেই ঠিক কিভাবে মানুষ নিবন্ধন করবে। তবে মানুষের নিবন্ধন যারা করবেন তাদের টিকাটা কিন্তু স্বাস্থ্যকর্মীদের পরে শুরু হবে। কাজে খুব বেশি আগে প্রচারণা হলে, আমাদের যারা যোগাযোগ বিশেষজ্ঞ তারা বলছেন খুব বেশি আগে এটা হলে প্রাসঙ্গিকতা অনেক সময় থাকে না। এই স্বাস্থ্যকর্মীদের নিবন্ধন কাজ চলছে এখন, তারা তাদের স্ব প্রতিষ্ঠানের ভিত্তিতে তারা নিবন্ধন করছেন। তাদের যে প্রতিষ্ঠানের বা যে যারা ডেটা সংগ্রহ করেন মাইক্রোসফট এক্সেলে, তারা একটা ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে ইপিআই এর মাধ্যমে। সেই ফরম্যাট অনুযায়ী প্রাতিষ্ঠানিক স্বাস্থ্যকর্মীরা তাদের বিভিন্ন তথ্য তারা সেখানে পূরণ করছেন। অ্যাপ যখন চালু হবে সেটা হচ্ছে বয়স ভিত্তিক যারা টিকা দেবেন তাদের সেই তথ্য পূরণ করবে, তার জন্য কিন্তু সময় রয়েছে। প্রথম 2 সপ্তাহ যাবে কিন্তু এই স্বাস্থ্যকর্মীদের টিকা দানের মধ্য দিয়ে, তারপরে কিন্তু এই বয়স ভিত্তিক যে বিবেচনাগুলো সেটা আসবে। আর বিভিন্ন প্রতিষ্ঠানে যারা আছেন, যেমন পুলিশ, আনসার, বিডিপি, সেনাবাহিনী, বিডিআর বা যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী, তারা কিন্তু নিজস্ব প্রাতিষ্ঠানিক রেজিস্ট্রেশন তারা কিন্তু সেই ইপিআই দেওয়া যে এক্সেল শিটের ফরম্যাট সে অনুযায়ী তারা করছেন। এবং ওয়াবদা, ওয়াসা বা বিদ্যুৎ যারা গণমাধ্যম কর্মী, তারা তাদের প্রাতিষ্ঠানিকভাবে করছেন। যারা প্রাতিষ্ঠানিকভাবে করা দূর, যেমন গণমাধ্যম কর্মীরা যারা শুধুমাত্র পত্রিকা বা টেলিভিশনের বাইরেও যদি কেউ থাকেন, সে বিষয়ে যে সাংবাদিকদের সংগঠনগুলো আছে তাদের সহায়তা নেওয়া হবে। কিন্তু যারা সংগঠিত ভাবে আছেন তাদের সেগুলো করছে, সেখানে অ্যাপ খুব একটা সমস্যা হবে না। কাজেই অ্যাপ খুব একটা দেরি হচ্ছে না, অ্যাপ বরঞ্চ আমরা বেশ আগেই প্রচারে যাবে। এই বিষয়ে এভাবেই পরিকল্পনা করা হয়েছে। অব্যবস্থাপনার কথা যদি বলি, এটা আমি বলতে পারবো না, বা আমার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে 100% গ্যারান্টি দিয়ে কখনোই কেউ বলতে পারবে না কোনো ধরনের এখানে শিথিলতা হবে না বা ইত্যাদি। এটার জন্য সর্বোচ্চ সজাগ দৃষ্টি রাখবার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেমন বলেছে, আমাদের যে ন্যাশনাল ভ্যাকসিন ডেভেলপমেন্ট প্ল্যানে বলা হয়েছে যে নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী সবসময় চাইবে অন্যায্য সুবিধা নিতে, যে ন্যায্যতার বাইরে গিয়ে তারা তাদের অর্থনৈতিক প্রতিপত্তি, অন্যান্য ক্ষমতা দেখিয়ে তারা তাদের অগ্রাধিকার না থাকলেও তারা সেই টিকাটা তারা তাদের মতো করে ব্যবহার বা অপব্যবহার করতে চাইবে। এখানে অনেক বাণিজ্যের বিষয় আছে, অপব্যবহার বিষয় আছে, ভেজালের বিষয় আছে। এই সবগুলোর বিরুদ্ধে সম্ভাব্য কি কি পদক্ষেপ নেওয়া যায়, আইন শৃঙ্খলা বাহিনী, আইন কর্তৃপক্ষ, প্রশাসনিক কর্তৃপক্ষ তারা কিন্তু বিভিন্ন রকম পদ্ধতি তারা ভেবে রেখেছেন এবং সেগুলো প্রয়োগ করবার জন্য তারা ব্যবস্থা নিচ্ছেন। তারপরেও যারা এগুলো কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী, ব্যক্তি হোক বা বিভিন্ন মহল হোক, তারা চেষ্টা করবে সেটাকে ব্যর্থ করবার জন্য। জনগণের সক্রিয় সজাগ দৃষ্টিটা খুবই গুরুত্বপূর্ণ।
সমস্ত রাজনৈতিক দল, সমস্ত সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠন, বিশেষ করে গণমাধ্যম, ডক্টর শহীদুল্লাহ ঠিকই বলেছেন, গণমাধ্যমের যে প্রশংসনীয় ভূমিকা, যে কোনো অনিয়ম, যে কোনো দুর্নীতি, যে কোনো ফাঁক ফোকর খোঁজার যে অপচেষ্টাকে যদি জনসমক্ষে তুলে ধরতে পারি, সেগুলো ব্যর্থ করতে পারবো। এবং দুটো কমিটি থাকবে জেলা উপজেলা পর্যায়ে। একটা হচ্ছে সমন্বয় কমিটি, যেখানে সরকারি বেসরকারি যারা নেতৃবৃন্দ, সরকারি দফতর এবং বেসরকারি প্রতিনিধি, জনপ্রতিনিধি, তারা সেখানে থাকবেন। আর একটা হচ্ছে ওয়ার্কিং কমিটি, যেখানে যারা বিশেষায়িত কারিগরি জ্ঞান সম্পন্ন সিভিল সার্জন এবং ইউএচএফ নেতৃত্বে, সেখানেও সরকারি এবং বেসরকারি সংগঠন যারা সবসময় টিকার বিষয়ে সহযোগিতা করে থাকে এবং স্বাস্থ্য বিষয়ক এনজিও গুলো আছে, তাদের প্রতিনিধিত্ব থাকবে সেই ওয়ার্কিং কমিটিতে। এবং এনজিও গুলো প্রতিনিধিত্ব কিন্তু সমন্বয় কমিটিতে থাকবে, কারণ এখানে নিবন্ধন করা ব্যক্তিরা যেন বাদ না পড়ে, সঠিকভাবে নিবন্ধন হচ্ছে কিনা, কেউ কোনো ভুল তথ্য দিলে সেগুলো যাচাই বাছাই করবার জন্য কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি এবং নাগরিক সংগঠনগুলো সেখানে তারা যাচাই বাছাইয়ের কাজে তারা কিন্তু ভূমিকা পালন করবেন। কাজেই সবাই মিলেই আমাদেরকে নিশ্চিত করতে হবে কোনো ধরনের অব্যবস্থা যেন আমাদের এখানে না হয়। তাহলে কিন্তু সম্ভব হবে যদি জনগণের আগ্রহ থাকে, জনগণের উৎসাহ থাকে। সরকারের কাজ হচ্ছে এই পরিবেশটাকে নিশ্চিত করা যেন সবাই নির্ভয় এবং স্বাধীনভাবে তাদের কথাগুলো বলতে পারে এবং ভুল ত্রুটিগুলো দেখিয়ে দিতে পারে। সে বিষয়টি নিশ্চিত করবার জন্য বারবার আলোচনা করছি। এবং সমন্বয় কমিটিগুলো যেগুলো আছে করোনার জন্য যারা পালন করেছে জেলা উপজেলাতে, তারা কিন্তু খুব ভালো ভূমিকা পালন করেছে। বিভাগীয় পর্যায়ে সমন্বয় কমিটি কাজ করবে এবং টেকনিক্যাল কমিটি, ওয়ার্কিং কমিটি কাজ করবে, জাতীয় পর্যায়ে অবশ্যই কাজ করবে এবং করছে। জি, ডক্টর মুস্তাক হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু ডক্টর শাহজাদা সেলিমের কাছে ফিরতে চাই। শাহজাদা সেলিম, মাসুদ কামাল একটু বলছিলেন বা সারা বিশ্বে এটা আসলে খুব কনফার্ম না যে টিকা দেওয়ার পরে একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। যেমন বাচ্চাদের যে টিকা দেওয়া, এপিআই বাংলাদেশের খুবই সফল যে কর্মসূচি, সেই কর্মসূচিতে কিন্তু টিকা দেওয়ার পরে বাচ্চাদের একটু জ্বর আসে। ফলে এটা একটা বড়দের টিকা এবং এটা আগে কখনো ছিল না এবং খুব মানে অল্প সময়, দ্রুততম সময়, বিশ্বে এর আগে কখনো একটা টিকা আসতে 7-8 বছর লেগে যায়, এবার 7-8 মাসেই টিকা চলে আসলো। এই টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে নানা রকমের কথা শোনা যাচ্ছে। বিশেষ করে গতকাল মিডিয়ায় নরওয়েতে 80 বছরের ঊর্ধ্ব বেশ কয়েকজনের মৃত্যুর খবর কিছুটা শঙ্কা তৈরি করেছে। আমি জানি যে এটা এখনও নিশ্চিত না টিকার পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে, তবুও আপনারা যারা চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসক, তারা কীভাবে এই পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়টা এবং মোকাবেলার বিষয়টা দেখছেন বা ভাবছেন? ধন্যবাদ আপনাকে এবং ফয়েজ স্যার এবং মুস্তাক ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি। মাসুদ কামাল ভাইকেও আমি খুব গঠনমূলক, খুব ভালো সমালোচক হিসেবেই দেখি। সাংবাদিক হিসেবে উনি এখন যথেষ্ট বয়োজ্যেষ্ঠ সাংবাদিক। উনি যে কথাটা বলেছেন সেটা কিন্তু অমূলক নয়। নরওয়েতে যেটা ঘটেছে সেটাও কিন্তু খুব বেশি অনাকাঙ্ক্ষিত অথবা কাঙ্ক্ষিত এরকম বলাও যাচ্ছে না। কারণ যেটা হয়েছে যে, যদি আমি খুব সহজ সরল ভাবে বলি, পৃথিবীতে আপাতত এমন কোনো ওষুধ নেই তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া করে এমন হতে পারে যে অগ্রহণ মানে নেগলিজেবল, খুবই সামান্য। প্যারাসিটামলে হোক, গ্যাসের ওষুধে হোক, যে কোনো কিছুতে হোক, তো টিকাতেও হবে। কিন্তু এবারে যেটা ঘটেছে যে এই টিকাগুলো দিয়ে পার্শ্ব প্রতিক্রিয়া দেখার জন্য যে সময়টুকু অপেক্ষা করার দরকার ছিল সেটি কিন্তু সম্ভব হয়নি। একই সাথে টেকনিক্যাল ইমপ্রুভমেন্ট যেটুকু হয়েছে সেটুকুও কাজে লাগানো হয়েছে যে দ্রুততম সময়ে এটা বের করা যায়। কিন্তু ওই যে পার্শ্ব প্রতিক্রিয়া দেওয়ার পরে যে এটা অপেক্ষা করে আমরা গবেষণামূলকভাবে যেটা দেখতে পারতাম, সেটা সময়টা কিন্তু আসলে পাওয়া যায়নি। না পাওয়ার কিন্তু যথেষ্ট যৌক্তিক কারণ, ব্যাকগ্রাউন্ডই আছে। কারণ এই মহামারীতে যেখানে প্রায় 2 মিলিয়ন মানুষ মারা গিয়েছেন, যেখানে প্রায় 94 মিলিয়ন মানুষ আক্রান্ত হয়েছে, সেখানে কিন্তু অপেক্ষা করে বসে থাকার সময় নেই। সেক্ষেত্রে কিন্তু এই টিকাগুলো সবগুলোই একটা রুটিন প্রক্রিয়ার মাধ্যমে যে ছাড় পেয়েছে তা নয়, কিন্তু সব ইমার্জেন্সি ব্যবহার করার জন্য ছাড়পত্র পেয়েছে। তাহলে কিছু সমস্যা কিন্তু থাকবে। তো এই নরওয়ের ঘটনাকে যদি আমরা বৈজ্ঞানিকভাবে অ্যানালাইসিস করতে পারি, তারপরে যেটা পাওয়া যাবে সেটা কিন্তু এই টিকার ব্যবস্থাপনা, টিকা দেওয়া এবং আরো যে বৈজ্ঞানিক উন্নতি করা সম্ভব সেখানে কিন্তু কাজে লাগানো যাবে। সেটা কিন্তু আমরা অবশ্যই ভালোভাবে নিতে পারি। কিন্তু আমরা তো আবার এটাও চাই না যে কোনো মানুষ দেওয়ার পরে সাইড ইফেক্ট কম বেশি হলেও মৃত্যু হোক, সেটা তো মোটামুটি কাঙ্ক্ষিত নয়। বরং ওখান থেকে যে তথ্যটি আমি ইন্টারনেটে দেখলাম
তারা এটাকে খুব এখন জোর দিচ্ছে যে প্রায়োরিটি গ্রুপ যারা, তাদের ক্ষেত্রে বয়স্ক মানুষদেরকে ধরা হচ্ছে, কারণ এদের করোনায় আক্রান্ত হবার পরে মৃত্যুর হার অনেক বেশি হতে পারে, সুতরাং ওনাদেরকে দেওয়াটা জরুরি, এই বিবেচনাতে দেওয়া হয়েছে। তাহলে এখানে বেশি বয়সী মানুষদেরকে কি ছাড় দেওয়া হবে নাকি প্রায়োরিটি রাখা হবে, সেটা কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বাকি অথরিটির একটা ভাবনার বিষয় হয়ে দাঁড়াবে। আমরা মনে হয় খুব দ্রুত সে বিষয়ে মতামত পাবো, কিন্তু আমরা ওটাকে একটা অভিজ্ঞতা হিসেবে আপাতত নিয়ে ফয়সালা হওয়ার জন্য অপেক্ষা করি। কিন্তু আমি যেটা জোর দিয়ে বলতে চাই, বিভ্রান্তি নয়, বৈজ্ঞানিক তথ্যগুলোকে কাজে লাগিয়ে আমাদেরকে আসলে টিকা নিতে হবে। কখন কিভাবে নেওয়া যায় সেটাকে কাজে লাগাবার ব্যবস্থাপনাকে সহযোগিতা করা সকলের জন্য ভালো হবে। ধন্যবাদ আপনাকে। জি জি, জনাব শাহাদাত সেলিম, আপনাকে ধন্যবাদ। অধ্যাপক এম এ ফায়েজ, আমাদের দর্শক ফোন করে যেই একটা অনেকগুলো সংখ্যার কথা বলেছেন, তার মধ্যে একটা আমিও একটু তার সাথে মানে একমত পোষণ করে আপনার কাছে আসতে চাই যে বাংলাদেশে যখন করোনা প্রথম ধরা পড়লো মার্চে, যদিও মানে উহানে ধরা পড়েছিল গত বছরের 31শে ডিসেম্বর, আমরা প্রস্তুতি নেওয়ার জন্য 3 মাসেরও মতো সময় পেয়েছিলাম। কিন্তু আমরা দেখলাম যে যখন প্রথম কোভিড বাংলাদেশে আসলো, তখন দেখলাম যে আমরা আসলে সেই অর্থে কোনো প্রস্তুতি নেইনি, এয়ারপোর্টকে নিশ্চিদ্র করি নাই। তো সেই শুরুর দিকে যে একটা অব্যবস্থা ছিল, হাসপাতাল ব্যবস্থাপনা, আইসিইউ, এক ধরনের হাহাকার ছিল, সেইটা থেকে কি আমাদের কোনো কিছু শিক্ষা নেওয়ার আছে? টিকার কর্মযজ্ঞটা কিন্তু অনেক বড় এবং সেইখানে নানা রকমের অব্যবস্থাপনার মানে ফাঁক ফোকর থেকে যে আশঙ্কা থেকে যায়, যেটা একজন দর্শক বলছিলেন, আমারও সেখানে কখনো কখনো ভয় হয় বাংলাদেশের। মানে এখন পর্যন্ত প্রস্তুতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ এবং ডাক্তার মোস্তাক হোসেন যা বললেন, বা আমরা যতটুকু জানি পত্রপত্রিকায়, প্রস্তুতি মোটামুটি ঠিকই মনে হচ্ছে। কিন্তু মানে মানে এই কোভিড নিয়ন্ত্রণের যে প্রস্তুতি, সেটা থেকে কোনো শিক্ষা নেওয়ার আছে কিনা এই করোনা ব্যবস্থাপনায়, টিকা ব্যবস্থাপনায়? জনাব এম এ ফায়েজ, একটু আপনার আনমিউট করে নিতে হবে, শুনতে পাচ্ছি না আমরা। ধন্যবাদ। জি, আসলে এই যে টিকা, এটা আসলে গ্রহণের জন্য, টিকা প্রদানের জন্য এটা যদি আমরা এটা বাড়াতে চাই বা যথাযথভাবে যদি ব্যবস্থাপনা করতে চাই, তাহলে 3টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে প্রথমটা হচ্ছে এটা যোগাযোগ। একটু আগে আমরা যেটা বলছি, সবাই মিলে যেটা বলছি, এটা হচ্ছে যোগাযোগ, কমিউনিকেশন। একদিকে কমিউনিকেশন ব্যক্তিগত পর্যায়ে, আরেকদিকে হচ্ছে সামাজিক প্রভাব, সোশ্যাল ইনফ্লুয়েন্স। তৃতীয় হচ্ছে অনুপ্রেরণা, মোটিভেশন। এই 3টে কিন্তু আলাদা না, এটা একটার সাথে একটা সম্পর্কিত। এই 3টার মিথস্ক্রিয়ার মাধ্যমেই যথাযথ ভ্যাকসিন প্রয়োগ করা যাবে। এবং আমাদের সম্মানিত যিনি দর্শক বা শ্রোতা যিনি কথা বলেছেন, এটা কিন্তু তার মধ্যেই অন্তর্নিহিত। কারণ এই যে ভ্যাকসিনের জন্য যে প্রচারণা যেটা হবে, যেগুলো প্রচারণা যেগুলো হতে হবে, এগুলো হচ্ছে খুব লক্ষ্যমূলক, একবারে ফোকাসড, বিশ্বাসযোগ্য। এই যে উনি যেটা বলছেন, যাতে বিশ্বাসযোগ্য হয়, যাতে ট্রাস্ট থাকে এবং স্পষ্ট হয়। এই প্রচারটা স্পষ্ট হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এটার জন্য এটা নিজেই কিন্তু একটা কর্মকাণ্ড। এখানে কিন্তু এই প্রচারণার মধ্যে কিন্তু আপনারা আজকে যেটা করছেন, এই গত কয়েক সপ্তাহ ধরে যেগুলো হচ্ছে, এটা কিন্তু সেই প্রচারণের অংশ। একই সাথে দেখুন, এই যে বারবার বলা হচ্ছে যে সমতার কথা বলা হচ্ছে, তো এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে 6টা কোর নীতি বলা হচ্ছে, ওর মধ্যেই কিন্তু আছে এগুলি। আমরা তো একটু আগে শুনলাম যে পর্যায়ক্রমে সবাইকে দেওয়া হবে, কিন্তু ওইটা যেমন গুরুত্বপূর্ণ, কাকে দেওয়া হবে না, কাকে প্রথমে দেওয়া হবে না, কাকে প্রথমে দেওয়া হবে, এবং একইভাবে না নেওয়ারও অধিকার আছে, কিন্তু জোর করে দেওয়া যাবে না। এই জন্য সরকারিভাবে যে রূপরেখা, আদেশ, নিয়ন্ত্রণ যেগুলি বলছে, একই রকম ভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আলোকে কিন্তু এগুলো নাইটেক কিন্তু এগুলি করছেন। আমি অন্যদিকে যদি বলি, যেটা বলছেন যে উনাদের যে অনিশ্চয়তা, যেহেতু অনিশ্চয়তা আছে, ওই জন্যই আসলে আমাদেরকে এই ভ্যাকসিন সম্বন্ধে একটা সামাজিক রীতি সৃষ্টি করতে হবে, যাতে বেশিরভাগ মানুষ ভ্যাকসিন নিচ্ছেন এটা দেখানো, এটা বোঝা যায়। ভ্যাকসিনের পক্ষে অনেকগুলি কথা আসবে, যেগুলি ভ্যাকসিনের পক্ষে যে অনেকগুলি ভুল তথ্য, ইনফোডেমিক হতে পারে। এগুলো কিন্তু আমাদেরকে সামাজিক নেটওয়ার্কে যেসব তথ্য আসে, এগুলো শুনতে হবে, সামাজিক শ্রবণ কৌশল বলে। আপনারা যে মিডিয়া সচেতনতা করছেন, এখানে আমাদের এই যে আজকে প্রান্তিক পর্যায়ে যে কথা আসলে, এটা হচ্ছে কমিউনিটি সংকেত। এই কমিউনিটি সংকেত আমাদেরকে নিতে হবে। কমিউনিটি সংকেত যদি ভালো বার্তা দেয়, তাহলে এটা অনেক বেশি লোক নেবেন। আবার যদি ভুল বার্তা দেয়, এক্ষেত্রে ইনফোডেমিক সম্বন্ধে যাতে আমাদের অত্যন্ত সজাগ থাকতে হবে, যাতে মিথ্যা গুজব না ছড়ায়। এটাকে মিথ্যা সচেতন যদি হয়, মিথ্যা তথ্য হয়, তাহলে বিশ্বাস কিন্তু কমাবে। এখানে দেখুন, ভ্যাকসিন সম্বন্ধে যেহেতু একাধিক অনিশ্চয়তা আছে, যেহেতু ওই জন্য ভুল তথ্যের, আমরা যেমন ভ্যাকসিনকে বলি ইনোকুলেশন, এটা যেমন আমরা ভ্যাকসিনেশন করব,
ঠিক তেমনি এই যে আজকের প্রোগ্রাম সহ অন্যান্য প্রোগ্রামের মাধ্যমে ভুল তথ্যের বিরুদ্ধেও জনসাধারণকে, শ্রোতাদেরকে আমরা ইনোকুলেট করতে হবে। আমরা কিন্তু এখানে এভেলেবিলিটি বায়াস, যেটা প্রাপ্যতার পক্ষপাত বলা হয়, ওখানে কিন্তু আমরা অনেকেই ভুগছি। এটাকে মানসিক শর্টকাট বলা হয়। কাজে এই যে সামাজিক প্রভাব বাড়ানোর জন্য যে কর্মসূচিগুলো আছে, বেশিরভাগ মানুষ ভ্যাকসিন পাবেন এই করা, এখন নতুন ভ্যাকসিন গ্রুপ তৈরি করা, এবং এতে প্রশিক্ষণের মাধ্যমে স্বাস্থ্য সেক্টরের দ্বারা স্বাস্থ্য কর্মী আছে, ভলান্টিয়ার আছে, সবাইকে কিন্তু এই সম্বন্ধে কথাগুলি বলার জন্য ভ্যাকসিন প্রচারণায় আমাদেরকে সবাইকে, স্বাস্থ্য কর্মীদেরকে সমর্থন করতে হবে, কমিউনিটির সবাই এবং বিশ্বাসযোগ্য কমিউনিটির সদস্যদেরকে সম্পৃক্ত করে আমাদেরকে আসলে মোটিভেট করতে হবে, অনুপ্রেরণা দিতে হবে, যাতে করে মানুষজনের মাঝে যাতে এরকম না হয়, জনগণ যাতে রোগীর ঝুঁকিকে যাতে ডাউন প্লে না করে, এবং আবার ব্যক্তিগত অভিজ্ঞতা গুজবের কারণে যাতে ভ্যাকসিন পার্শ্বপ্রতিক্রিয়াকে অতিরঞ্জিত না করে। এখানে কিন্তু এরকম যদি করা হয়, তাহলে কিন্তু মানুষজন কিন্তু প্রত্যাশিত অনুশোচনায় ভুগবেন, যেটাকে অ্যান্টিসিপেটেড রিগ্রেট বলা হয়। কারণ ভ্যাকসিন পার্শ্বপ্রতিক্রিয়া যদি বেশি বেশি ভয় হয়, তখন মানুষজন ভ্যাকসিন না দেওয়ার পক্ষে চলে যাবে। আবার ভ্যাকসিন সংক্রমণ হবে না এটা যদি হয়, তখন সংক্রমণ ঠেকাবে, তাহলে সংক্রমণের পক্ষে যাবে। আবার একটা জিনিস কি, এই ভ্যাকসিন যে কম সময়ের মধ্যে বাজারে আসছে, এটা কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে কমিটি আছে, ওনারা কিন্তু পুঙ্খানুপুঙ্খ রূপে পর্যবেক্ষণ করে তারপরেই ছাড়পত্র দিয়েছেন। এটা অনেকের কিন্তু সন্দেহ হতে পারে যে ভ্যাকসিন কম সময় নিয়েছে, এটা যথাযথ গবেষণা হয়েছে কিনা। আমার মনে হয় এটা আমরা ট্রাস্ট রাখতে হবে এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতীয় কমিটির উপরে। তবে এখানে এই যে অতীতে যেরকম গত কয়েক মাস ধরে যে ভ্যাকসিন রাজনীতি এবং বিভিন্ন, এই যে আমি গ্লোবাল বলছি, বৈশ্বিক ঔষধ কোম্পানির যে ব্যবসায়িক মনোভাবগুলো ভ্যাকসিনের উপরে যে আত্মবিশ্বাস হয়তো কমাতে হবে, সংশয়বাদ যেটা আছে, এই সংশয়বাদ আমরা সবাই যৌথভাবে, এই মিডিয়া সহ প্রত্যেক সচেতন নাগরিক আমাদেরকে যাতে এই কথাগুলো বলতে হবে, যাতে এই সংশয়বাদ থেকে, অর্থাৎ আমি যেটা সামারি বলতে চাই, সংক্ষেপে এটা বলতে চাই, তিনটা জিনিস ভ্যাকসিনকে গ্রহণের জন্য এবং আনুষঙ্গিক ব্যবহারিক উপাদানগুলিকে জোরদার করে যোগাযোগের মানে কমিউনিকেশনকে যথাযথ করা, এবং সামাজিক প্রভাব যেগুলো আছে এগুলিকে, ইনফ্লুয়েন্স গুলিকে যাতে আমরা কাটিয়ে ওঠা, এবং আমাদেরকে প্রেরণার মাধ্যমে যাতে যথাযথ ভ্যাকসিন দেওয়া। এক্ষেত্রে আমাদের কথাগুলি হতে হবে একই রকম। আমাদের কথাগুলি হতে হবে বিজ্ঞান ভিত্তিক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সরকারের নাইটেক কমিটির যে কমিউনিকেশনের বক্তব্য বলতে, সবাইকে একই কথা বারবার বলতে হবে, একই কথা বারবার বলতে হবে, যাতে জনসাধারণ বিভ্রান্তিতে না ভুগে। এবং এখানে ঠিকই বলছেন, ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া তো হতেই পারে, কারণ আমরা একসাথে এত কোটি কোটি মানুষকে ভ্যাকসিন দেবো, দুনিয়াব্যাপী দিচ্ছে, ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া হতেই পারে। কারণ ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া হবে না এরকম বলা উচিত হবে না। ওই জন্য কিন্তু যাতে পার্শ্ব প্রতিক্রিয়া দেখার জন্য, যেটাকে বলা অ্যাডভার্স ইভেন্টস ফলোইং ইমিউনাইজেশন, এটার কিন্তু রিপোর্টিং ফরম্যাট আছে। আমাদের দুঃখজনক হলো বাংলাদেশে এরকম ওষুধকে দেখার জন্য যে ভিজিলেন্স কর্মসূচি বা ফার্মাকো ভিজিলেন্স বলে, ওইটা আমাদের দেশে এতদিন জোরদার ছিল না। তো যেন আমি মনে করি ভ্যাকসিন কর্মসূচির সময় আমাদেরকে ফার্মাকো ভিজিলেন্স অর্থাৎ ভ্যাকসিন ভিজিলেন্সটাকে জোরদার করার সুযোগ আছে। আমি এখানে একটা জিনিস বলতে চাই, পরিষ্কার করে বলতে চাই, এটা হলো ভ্যাকসিনের সবচেয়ে খারাপ যে পার্শ্ব প্রতিক্রিয়া, ওইটাকে বলা হয় খুব বেশি, এটাকে বলা হয় যে হাইপার সেনসিটিভ রিয়াকশন, যেটাকে সিভিয়ার রিয়াকশন বলা হয়। এটা কিন্তু রেয়ার হলো, কিন্তু মনে করুন 1 লাখে একজন হয়। যদি 1 লাখে একজন হয়, তাহলে যেখানে কোটি মানুষ ভ্যাকসিন দেবে। এক্ষেত্রে যেটা করতে হবে, যেটা করা হচ্ছে, এবং আমি জানি দুনিয়াতে ইউকেতে করছে, আমাদের এখানেও করা হবে বলে আমার দৃঢ় বিশ্বাস, ওইটা হলো যে যাদেরকে এই যে 6,000-এর অধিক যে আমাদের ভ্যাকসিন সেন্টার হবে, ওদের সবাইকে ক্ষমতায়ন করতে হবে। ক্ষমতায়ন মানে জ্ঞানের মাধ্যমে কিভাবে এই যে সংবেদনশীলতা, যে ভ্যাকসিন সাইটে যাতে আমাদের স্বাস্থ্য কর্মীরা এই সংবেদনশীলতা, হাইপার সেনসিটিভ রিয়াকশনটা নির্ণয় করতে পারে, চিকিৎসা সামগ্রী যেগুলি এই চিকিৎসার জন্য, অ্যালার্জিক রিয়াকশনের জন্য তাদের যাতে চিকিৎসা দিতে পারে এবং তাৎক্ষণিক চিকিৎসা দিতে পারে। এখানে একটা কথা বলে রাখি, আমাদের দেশে আমরা যে ওষুধগুলি ব্যবহার করি, এগুলিতে কিন্তু অনেকগুলি ওষুধ এরকম হয়। তো আমরা কি ওষুধগুলি কি ব্যবহার করছি না? কিন্তু আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে, এই আমাদের এমন যাতে করতে না হয়, যদি কারো সংবেদনশীলতা হয়, তাকে কোনো হাসপাতালে পাঠানোর সুযোগ নেই, ওখানেই চিকিৎসা করতে হবে। এটা এমন একটা জিনিস, যদি রেয়ার, যদি এক্সেপশনাল, কিন্তু এক্সেপশনাল যার হবে তার জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাইবো সব জায়গাতে, সব এই যে ভ্যাকসিন সাইটে এরকম অ্যানাফাইলাক্সিস নির্ণয় করার এবং তার তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করার, লজিস্টিক দেওয়ার। এতে করে আমাদের ক্যাপাসিটি বাড়বে, আমাদের যে হিউম্যান রিসোর্স ক্যাপাসিটি, যে আমাদের দক্ষতা, এই দক্ষতা বাড়বে। তো আমি মনে করি যে ভ্যাকসিন সংবেদনশীলতা এটা একটা
সব ভ্যাকসিনই হতে পারে, এবং এটা যেহেতু নতুন ভ্যাকসিন হিসেবে হতেই পারে। আমি কিন্তু অত্যন্ত আশাবাদী। এই জন্য আমাদের যে এক্সটেন্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন আছে, ইপিআই প্রোগ্রামে আমাদের যে নেটওয়ার্ক আছে, ওই নেটওয়ার্ক যদিও বা আমরা শিশুদের টিকা দিই, কিন্তু বড়দের টিকা দেওয়াটা আমাদের প্রথম অভিজ্ঞতা। আমাদের দেশে তো আমরা প্রতি বছর ফ্লু ভ্যাকসিন দিই না। আমরা যেহেতু আগে ফ্লু ভ্যাকসিন দিতাম না, ওই জন্য আমাদের হয়তো কিছুটা ঘাটতি থাকতে পারে। কিন্তু এই ঘাটতি আমি মনে করি যেহেতু প্রথম পর্যায়ে আমাদের স্বাস্থ্য কর্মীরা, হেলথ কেয়ার প্রফেশনালস, উনারা এখন ইতিমধ্যে প্রশিক্ষণ নিয়েছেন এবং অনেকগুলি প্রফেশনাল সোসাইটি এগুলি কথা বলছে, আলাপ করছে, এবং মিডিয়া সচেতনার জন্য আপনারা অত্যন্ত বিজ্ঞতার সাথে, দক্ষতার সাথে এই আলোচনা শুরু করেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব এটা আপনারা অব্যাহত রাখবেন, যাতে আমরা অধিকতর জনসচেতনতা সৃষ্টি করতে পারি ভ্যাকসিন বিষয়ে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গেই পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম করোনা ভ্যাকসিন নিয়ে। আমি ডক্টর শাহজাদা সেলিমের কাছে দুইটা জিনিস, একটু ছোট ছোট জিনিস একটু পরিষ্কার হওয়ার জন্যে। যেমন টিকা বাংলাদেশের 16 কোটি বা 18 কোটি মানুষের সবাইকে তো দেওয়া হবে না। ধরে নেওয়া হচ্ছে যে 12 কোটি মানুষকে টিকা দিলে একটা হার্ড ইমিউনিটি পর্যায়ে চলে যাবে, তো বাকিদেরকে আর এমনিতেই দিতে হবে না। কিন্তু আলোচনাটা এমন ছিল যে চাইলে কেউ টিকা নাও নিতে পারবে, না নেওয়ার অধিকার থাকবে। কিন্তু ধরেন আমাদের যে সফল টিকাদান কর্মসূচি, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, সেটাতে কিন্তু মোটামুটি শিশুদেরকে খুঁজে খুঁজে বাধ্যতামূলকভাবে টিকা দেওয়া হতো, বা আমরা ছেলেবেলা কিন্তু আমরা মনে করেছি দৌড়ে দৌড়ে ধরেও আমাদের টিকা দেওয়া হয়েছে। কিন্তু এখন যদি টিকা না নেওয়ার অধিকারের আসে, এবং যদি অনেক মানুষ, আমি একটা হাইপোথেটিক্যালি যদি বলি, অনেক মানুষ যদি টিকা না নিতে চায়, তাহলে যে কাঙ্ক্ষিত হার্ড ইমিউনিটি বা সেটা তো মানে ফলে যারা নিল তারাও ঠিক উপকার ভোগিত হবে না। এই জায়গাটা আমি একটু পরিষ্কার হতে চাই যে টিকা না নেওয়ার অধিকার চাইলেই কেউ মানে পাবে কিনা, মানে ব্যাপারটা কিরকম আসলে? ধন্যবাদ। এটা কিন্তু আসলে দিন দিনে খুব বেশি আলোচনায় চলে আসছে। যুক্তরাষ্ট্রের কথা বললাম, সেখানে কিন্তু এটা কোর্টে পর্যন্ত গড়িয়েছে। কোর্ট থেকে পরিষ্কারভাবে বলেছে কেউ যদি না নিতে চায়, রাষ্ট্রের সেখানে জোর করার কিছু নেই। এবং আমাদের এখানে আইনগত এবং স্বাস্থ্য পলিসির কিছু কিছু ক্ষেত্রে খুব পরিষ্কার নয়, কিন্তু যেসব দেশে স্বাস্থ্য ব্যবস্থাপনা খুব ভালো এবং জনগণের অধিকার খুব বেশি সুরক্ষিত করার চেষ্টা করা হয়েছে, সেসব দেশে কিন্তু জনগণের ইচ্ছা অনিচ্ছাকে খুব বেশি প্রায়োরিটি দেওয়া হবে, এটি সঙ্গত। বাংলাদেশেও যদি আসলে কেউ না নিতে চায়, রাষ্ট্র এখন পর্যন্ত যে পলিসি আছে তাতে কি বাধ্য করতে পারবে এরকম কোনো কিছু মনে হয় না। কিন্তু দুর্ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে আপনি যেটা বলেন হার্ড ইমিউনিটি, সেই ক্ষেত্রে 60% হতে পারে, 70% হতে পারে, এতগুলো মানুষকে দিতে হবে। আর যাদেরকে অন্যান্য দেশেও খুব বেশি কম বয়সী শিশু কিশোরদেরকে এখনো পর্যন্ত খুব বেশি আক্রান্ত নয় বলে ভেবে ওই বাইরে রাখা হয়েছে, যারা ঝুঁকিপূর্ণ, সরাসরি স্বাস্থ্যকর্মী আরো অন্যান্য কাজে সরাসরি বিভিন্ন গ্রুপের মানুষের সাথে যুক্ত হচ্ছে, তাদেরকে ঝুঁকিপূর্ণ গ্রুপ হিসাবে তাদেরকে আগে দিতে হবে বলা হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু এই আলোচনাটা আসবে, কিন্তু এখন পর্যন্ত আমাদের পলিসির মধ্যে বাধ্যই করা হবে বা কেউ না নিতে চাইলে তাকে কি করা হবে, এটা মনে হয় কিছুটা অপরিষ্কার রয়ে গিয়েছে। আমার মনে হয় শহীদুল্লাহ স্যার এবং মুস্তাক ভাই এবং ফয়েজ স্যারও ব্যাপারটা পরিষ্কার করতে পারবেন ওনাদের আলোচনাতে। কিন্তু নাগরিককে যদি বাধ্য করা হবে, আসলে এটা কিন্তু খুব বেশি কোনো ন্যায়সঙ্গত অবস্থান হবে না। কিন্তু আমরা যেটা নিয়ে ভয় পাচ্ছি, আমার ব্যক্তিগত অবস্থান থেকে বলি, যে ভাবে গ্লোবাল রাজনীতি, তারপরে ওষুধ কোম্পানিগুলোর বিভিন্ন অবস্থান থেকে বিভিন্ন দেশে মানুষের মধ্যে উৎসাহ এবং দ্বিধা দুইটাই তৈরি হয়েছে। আমরা বাংলাদেশে এখন পর্যন্ত যে অবস্থানে আছি, ভালোভাবে যদি আমরা প্রচারণা চালাতে পারি, মানুষের মনে আস্থা অর্জন করতে পারি, তাহলে এটা সম্ভব হবে। এবং এটি কিন্তু দীর্ঘ সময় লাগবে। প্রথম গ্রুপে যে 50 লক্ষ ভ্যাকসিন আসবে সেটি যাদেরকে দেওয়া হবে, তারপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কিস্তি যখন আসতে থাকবে, সেগুলো কিন্তু বেশ কয়েক মাস চলবে। এর মধ্যে মানুষের ভাবনা কোন দিকে ধাবিত হয়, সরকারের সেখানে খুব বুঝে শুনে যোগাযোগ বিশেষজ্ঞদের, মুস্তাক ভাই কয়েকবার বলেছেন, তাদের পরামর্শ নিয়ে আমাদের মনে হয় মানুষের মনোভাবকে পজিটিভ দিকে রাখার জন্য কি কি করা যায় সেদিকে আমাদের একটা শক্ত অবস্থান থাকাটা খুব জরুরি। জি জি, জনাব শাহজাদ সেলিম, আপনাকে ধন্যবাদ। মাসুদ কামাল, আমি এবার মানে ওনার কাছে যেটা জানছিলাম, আপনার কাছে তার উল্টাটা জানতে চাই। যদি উল্টাটা জানতে চাই যে
অনেক মানুষ কিন্তু আবার আগ্রহ আছে, মানে টিকা নিয়ে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া, কারো সংশয়, কারো আগ্রহ ইত্যাদি। আগ্রহ আছে, আমি আপনাকে বলতে পারি যে যখন নাকি প্রায়োরিটি লিস্টের কথা মানে গোপন সূত্রের খবর দিয়ে পত্রপত্রিকায় লেখা হচ্ছিল, তখন অনেক, যেমন আমি বলতে পারি যে আমাকে একজন সম্মিলিত সাংস্কৃতিক জোটের একজন শীর্ষস্থানীয় নেতা ফোন করেছেন, ফোন করে বললেন যে টিকার অনেক লিস্ট দেখলাম, কোথাও তো সংস্কৃতি কর্মীদের কোনো নামই নাই, মানে সংস্কৃতি কর্মীরা কি তাহলে টিকা পাবে না? ফলে সেই রকমের আগ্রহের কিন্তু ব্যাপার আছে। কিন্তু আমার যে সংখ্যাটা, ধরেন বাংলাদেশে টিকা এলো এবং প্রায়োরিটি লিস্ট অনেক কিছু অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ বা ডক্টর মোস্তাক হোসেন তারা যা কিছু তৈরি করলেন, কিন্তু আমরা অতীতে দেখেছি বাংলাদেশের নানা রকমের ক্ষমতা, সেটা কখনো পলিটিক্যাল ক্ষমতা, কখনো অর্থনৈতিক ক্ষমতা ইত্যাদি ইত্যাদি কারণে অনেক লাইন আমরা মেনটেন করি না। সেরকম আশঙ্কা তো একটা আছে যে শুরুতে আসার পরে একটা হুড়োহুড়ি হওয়ার মানে ভয়কে আপনি পান? দেখেন, হুড়োহুড়িটা খুব ইন্টারেস্টিং। যেমন ধরেন যে প্রায়োরিটি লিস্টটা আমাদের করা হয়েছে, আপনি যদি খুব ঠান্ডা মাথায় চিন্তা করেন, এই লিস্ট ঠিক আছে। লিস্ট ঠিক আছে কেমন? এটা তো অচেনা টিকা, তো মানুষের মধ্যে কিন্তু এক ধরনের সন্দেহ, দ্বিধা কাজ করবে। তো স্বাস্থ্যকর্মীরা কিন্তু এই দ্বিধাটা সহজে ওভারকাম করতে পারবেন, কারণ ওনারা তো সাইন্টিফিক্যালি তারা একদম প্রথমবার, মানে তারা ফ্রন্টলাইন ফাইটার, টিকার ক্ষেত্রে তারা ফ্রন্টলাইন ফাইটার, মানে এই দ্বিধা দূর করার ক্ষেত্রেও তারা কিন্তু অগ্রণী ভূমিকা পালন করবেন। এই যে সাংস্কৃতিক কর্মীরা বলতেছেন আমরা কি পাবো না, দেখেন যখন আপনি না পাবেন তখন আপনি পাওয়ার জন্য আপনার মধ্যে আকুতি প্রকাশ করবেন। যখন আপনাকে বলা হবে ভাই আসেন দেন, তখন দেখবেন অনেকে কিন্তু আসবে না। কাজে স্বাস্থ্যকর্মীদের প্রথমে দেওয়ার যে সিদ্ধান্তটা, এটা একেবারেই সঠিক। ওনারা যখন নেবেন তখন মানুষের মধ্যে একটা চিন্তা কাজ করবে যে এত জেনে বুঝে নিচ্ছেন, অতএব আমরাও নিতে পারি, এই একটা বিষয়। তবে যে জিনিসটা আমি বলবো যে আসলে প্ল্যানিংয়ে 2-3টা ভুল আছে। প্ল্যানিংয়ে ভুল কীরকম? ওই যে যখন আপনি বলবেন যে সাইড ইফেক্ট হতে পারে, পাশাপাশি সরকারের এটাও বলা উচিত ছিল যদি কারো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তার চিকিৎসার দায়ভার সরকার বহন করবে। তাহলে কি হতো, আপনার পার্শ্ব প্রতিক্রিয়া খুব বেশি দেখা দেবে না, হয়তো লাখে একটা অথবা 10,000-এ একটা, সেই সংখ্যাটা কিন্তু কম। আলটিমেটলি তো মানুষকে আশ্বস্ত করার জন্য সেটা খুব দরকার। আলটিমেটলি তো চিকিৎসা সরকারই করবে। সরকার যখন করবেনি, ওটা যদি বলে দিতেন মানুষ আশ্বস্ত বোধ করতো। আর 2 নম্বর কথা হলো যে কথাটা মুস্তাক ভাই বললেন যে যোগাযোগ বিশেষজ্ঞরা বলেছেন যে অল্প সময় প্রচারণা। দেখেন, আমি নিজেও কিন্তু বিশ্ববিদ্যালয়ে যোগাযোগের একজন ছাত্র ছিলাম। আমি গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের স্টুডেন্ট। যোগাযোগের কোনো থিওরিতে বলা হয় না যে শর্ট টার্ম এই যে বিজ্ঞাপন, যেটা শর্ট টার্ম যে প্রচারণা, এটা মানে মাস পিপুলের জন্য কার্যকর। এটা কার্যকর কখন জানেন? যে আপনি একটা প্রোডাক্ট আপনি সেল করবেন, দ্রুত সেল করে মুনাফা নিয়ে আপনি চলে যাবেন, ওর জন্য শর্ট টার্ম। কিন্তু যখন আপনি মাস পিপুলকে যখন আপনি এর মধ্যে ইনক্লুড করতে চান, তাদের মধ্যে যখন একটা মানসিক পরিবর্তন করতে চান, তার জন্য লং টার্ম। আচ্ছা, আমি যদি আপনার সহজ কথা, হ্যাঁ, আমি যদি আপনার এটা কাউন্টার লজিকের কথা বলি, ডাক্তার মোস্তাক হোসেন যেটা বলছেন, আমি যদি ঠিক বুঝে থাকি যে প্রথম দফায় তো আসলে একদম লিস্ট করা স্বাস্থ্যকর্মীদের দেওয়া হবে। এখন যদি বিজ্ঞাপনের মাধ্যমে একটা হাইপ তোলা হয়, অনেক মানুষ হাহাকার করে, তারা তো চাইলেও পাবে না। কারণ প্রথম দফায় ধরেন প্রথম 50 লাখের মধ্যে সাধারণ মানুষের অ্যাপসের রেজিস্ট্রেশনে কোনো কাজ হবে না, এটা একদম স্বাস্থ্যকর্মীদের দেওয়া হবে। ফলে অপেক্ষা করতে হবে আরও মানে 2 মাসের জন্য। ফলে এই সময় যদি হাইপ তুললে সেটা আবার মানে যেটা মোস্তাক হোসেন বলতে যাচ্ছেন আপনার যোগাযোগের থিওরিতে মিলে, যে সে হাইপ তুললেন কিন্তু দিতে পারলেন না, তখন আবার মানুষের মধ্যে হতাশা তৈরি হবে কিনা? আপনি যে কথাটা বললেন যে প্রথমে এরা নিবে, তাদের জন্য আপনার তো বিজ্ঞাপন দেওয়ার দরকার নেই। ভাষা চেঞ্জ হয় না? হ্যাঁ, বিজ্ঞাপনের মধ্যে ভাষার একটা আছে যে ঠিক আছে আমরা প্রথমে স্বাস্থ্যকর্মীদের দিচ্ছি, দিয়ে দেখি না কি হয়, তাদের এক্সপেরিমেন্ট করছি। মানুষের মধ্যে আপনি বিজ্ঞাপনের ভাষাটাই চেঞ্জ করে দেন, এমন তো নয় যে একই ভাষায়। আসলে বিষয়টা হলো ওনারা করেন নাই, আমরা ভাইগণ করেন নাই, এবং ওনাদের প্রত্যেকটা অপকর্ম এবং সুকর্ম যাই বলেন না কোনো অপকর্ম থাকে বেশি, তার পেছনে একটা লজিক থাকে, কিন্তু ওনারা লজিক একটু দাঁড় করান, সেটা এখন দাঁড় করিয়েছেন। এখন অন্যরা ওনাকে খাওয়ানোর চেষ্টা করছেন। এটা যোগাযোগ বিশেষজ্ঞদের বক্তব্য হতে পারে না, এবং যারা যদি বলে থাকেন উনি ভুল বলেছেন, ভুল যোগাযোগ বিশেষজ্ঞ। জি, আমরা অনুষ্ঠানের শেষ বিরতিতে যাচ্ছি। অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো সংশয়, অনেকগুলো সন্দেহ নিয়ে সবগুলোর উত্তর আমি জানতে চাইব ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কাছে ছোট্ট একটা বিরতির পর।
প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম করোনা টিকা, যেটা বাংলাদেশের দরজায় করা নাড়ছে, আর আমরা ধারণা করছি দিন দশেকের মধ্যে আমরা টিকা প্রয়োগ শুরু করতে পারবো। এরকম একটা সময় আমরা দাঁড়িয়ে টিকার কী রকমের প্রস্তুতি হচ্ছে বাংলাদেশে এবং কোথাও কোথাও কোনো ঘাটতি আছে কিনা সেগুলো নিয়ে কথা বলছিলাম। নানা রকমের শঙ্কা, সংশয়, সন্দেহ, তারপরে প্রস্তুতি, অপেক্ষা, সব মিলিয়ে একটা মিশ্র অবস্থা। আসলে আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহর কাছে জানতে চাইব, মানে পুরো অনুষ্ঠানে আলোচনায় কয়েকটি, যেমন মাসুদ কামাল দুটি খুবই স্পষ্ট পয়েন্ট বলেছেন, যে একটা হলো যে প্রথম ধাপের যে 50 লাখ ডোজ, সেই ডোজগুলো একসাথে 50 লাখ লোককে দিয়ে দেওয়া হবে। প্রথম দিকে আমরা শুনেছিলাম যে প্রথমে 25 লাখ দেওয়া হবে, বাকি 25 লাখ এই প্রথম 25 লাখের দ্বিতীয় ডোজ হিসেবে রাখা হবে। কিন্তু এখন করা হচ্ছে যে একসাথে 50 লাখ দিয়ে দেওয়া হবে, পরের ডোজ আসলে পরের ইয়েটা দেওয়া হবে। কিন্তু সেক্ষেত্রে একটা শঙ্কা থেকেই যায়, কারণ আমার ঘরের টিকা নেই, আমার বাইরে থেকে আসতে হবে। সেইখানে যদি পাইপলাইনে কোথাও কোনো সমস্যা হয়, তাহলে সেকেন্ড ডোজটাতে টাইমিংয়ে গড়বড় হতে পারে। এটা একটা শঙ্কার জায়গা। আরেকটা মাসুদ কামাল খুবই ভ্যালিড পয়েন্ট বলেছেন, যে টিকা নেওয়ার আগে একটা ফর্মে সই করতে হবে যে দায় দায়িত্ব সব ব্যক্তির। এখানে দায় দায়িত্বটা যদি রাষ্ট্র নিত, কারণ শেষ পর্যন্ত যাই হোক পার্শ্ব প্রতিক্রিয়া হয়তো লাখে একজন বা অনেক কম হবে সংখ্যাটা, কিন্তু তাদের চিকিৎসার দায়িত্ব তো শেষ পর্যন্ত রাষ্ট্রকেই নিতে হবে। এই ফর্মটা যেটাতে সই করতে হবে যে দায় দায়িত্ব ব্যক্তির, সেটা দিয়ে কি এক ধরনের নিরুৎসাহিত করা হচ্ছে কিনা? তার বদলে উল্টোটা যদি হতো যে যাই হোক পার্শ্ব প্রতিক্রিয়া যাই হোক সকল দায় দায়িত্ব সরকারের, ফলে আপনারা নির্ভয়ে নির্ভাবনায় টিকা দিতে আসুন, প্রচারণাটা সেই রকম হওয়া উচিত ছিল কিনা, এই জায়গাটা যদি একটু পরিষ্কার করেন, তাহলে মানে সবগুলো সংশয় তাহলে দূর হয়ে যায়। অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমাদের জনাব মাসুদ কামাল যথার্থই, আসলে উনি অনেকগুলো সুন্দর সুন্দর দিক তুলে ধরেছেন, আশঙ্কার কথা ব্যক্ত করেছেন, আবার উনি আবার সেই আশঙ্কাটা দূর করার মতো বক্তব্য দিয়েছেন। সো দ্যাট ইজ সামথিং ভেরি নাইস অফ হিম। আমি ওনাকে ধন্যবাদ জানাতে চাই। একটি হলো দেখেন, এই কোভিড-19 রোগটা, এর ব্যবস্থাপনা এবং টিকা প্রতিনিয়ত আমাদেরকে শেখাচ্ছে, এবং আরো কতদিন শেখাবে এর কোনো শেষ নাই। কারণটা হলো এই যে যখন বলা হচ্ছিল যে প্রথমে 50 লক্ষ আসবে, তখন আমরা জানতাম যে 4 সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ দিতে হবে। সেই কারণে 25 লক্ষ লোককে দেওয়া হবে, যারা আবার দ্বিতীয় ডোজ হিসাবে বাকি 25 লাখ অর্থাৎ 50 লক্ষ পাবে। যখন এই ধারণাটা পাওয়া গেল যে 4 থেকে 12 সপ্তাহের মধ্যে দেওয়া যাবে, এবং কোনো কেউ মানে বড় বিশেষজ্ঞ বলছেন যে 8 সপ্তাহ বা 12 সপ্তাহে দিলে আরো বেটার কাজ করবে, তখনই কিন্তু এই অবস্থানটা পরিবর্তন করা হয়েছে। যে ঠিক আছে, তাহলে আমি যখন 2 মাসের সময় পাচ্ছি, আমি 50 লক্ষ লোক তো একবারে দিই, আমার উদ্দিষ্ট জনগোষ্ঠীর সংখ্যা বাড়াই, তাহলে আমি 2 মাসের মধ্যে যাতে আমার দ্বিতীয় যে শিপমেন্টটা, অর্থাৎ 1 মাস প্রতি মাসে আসার কথা ছিল, সেটা কিন্তু তারপর 1 মাস আমার হাতে থাকছে। আরেকটা হলো যে আমি যেটুকু জানি আর কি, এটার মধ্যে আমি আমার একটু ঢুকতে হয়েছে, যে আসলে প্রথম 3 কোটি কিন্তু রেগুলার বেসিসে আসবে এবং মান্থলি আসবে। এরপরও যদি মনে করেন যে 2 মাসের মধ্যে আসলো না, তখন কিন্তু ওই যে 12 সপ্তাহ যে এটা বাফারিংটা আছে সেটা হাতে থাকলো। কিন্তু আমি যেটা মনে করছি, আসলে আমার এখন পর্যন্ত বিশ্বাস যে এটা মাসে মাসে আসবে 50 লক্ষ করে, এই অসুবিধাটা হওয়ার কথা নয়। এটা হলো একটি। দ্বিতীয় যেটি মাসুদ কামাল সাহেব বলেছে, অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ। আসলে মানুষকে যদি আমি ভয় পাইয়ে দিই, তাহলে এটা অসুবিধা। তো একটা হলো কি, যে যেহেতু এটা নতুন টিকা, এবং এই টিকাটার ব্যাপারে কোনো কিছু, এই যে ইন্ডেমনিটি, এটা অনেক দেশেই এটা করছে, এবং সেই কারণে এটা চিন্তা করা হয়েছে। কিন্তু মাসুদ কামাল সাহেবের সাথে আমি একমত, একই সাথে যদি প্রচারণা চালানো হয়, কারণ আমাদের তো এই যে রিস্ক মিটিগেশন যেটা বলি, আর যোগাযোগ বিশেষজ্ঞ বা কমিউনিকেশন স্পেশালিস্টদের মাধ্যমে যে প্রচারণা চালাবে, সেখানে পরিষ্কার বলতে হবে যে পার্শ্ব প্রতিক্রিয়াটা খুব, আসলে আমরা এ পর্যন্ত যা দেখছি সেটা খুব তেমন কিছু মারাত্মক কিছু না, এবং হলে তার যে চিকিৎসার ব্যবস্থা, এবং আমি যেটুকু জানি যে শহরাঞ্চলে তো হাসপাতাল আছে, ইভেন উপজেলা লেভেল পর্যন্ত বলা হচ্ছে, এবং তারও নিচে প্রান্তিক লেভেল, ইউনিয়ন পর্যায়ে যেখানে দেওয়া হবে, কেউ অসুস্থ বোধ করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেয়ে চিকিৎসা পাবেন, সরকার সেই ব্যবস্থাটা নিচ্ছে। কিন্তু সেটা যেন আরো সুন্দর ব্যবস্থাপনার মতো হয়, আমরা যাতে দেখি যে এটার মধ্যে কোনো ব্যত্যয় ঘটছে না, সেটাকে সরকারকে নিশ্চিত করতে হবে। একটা জিনিস বলি, দেখেন প্রস্তুতির কিন্তু কোনো শেষ, সব প্রস্তুতি শেষ এটা বলা কোনো এই লখিন্দরের বাসরগৃহ ফাঁক থেকে যায় আসলে।
ভাগ থেকে যায়। আপনাকে বলি, ভারত যেটা শুরু করেছিল, ভারতের প্রথম দিন দেওয়ার কথা ছিল 3 লক্ষ, আজকের খবর হলো এখানে 1,91,000 দিয়েছে, তার মানে প্রায় অ্যানাদার 1/3 দিতে পারে নাই। এটি তার মানে একটা, এখন তাদের অ্যানালাইজ করতে হবে কেন আসলো না, 1/3 1/3 কেন আসলো না। দ্বিতীয়, তেলেঙ্গানা রাজ্যে আমি যদি ভুল না করে থাকি, ওদের অ্যাপটা, যে অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করছে, এটা ব্রেকডাউন করছে, তাহলে সেখানে থেমে গেছে, তাহলে ব্যাকআপ রাখার একটা ব্যবস্থাপনা আছে। তো এই যে প্রত্যেকটা জিনিসে সবসময় আমাদের কিন্তু প্রতিনিয়ত শিখছে প্রত্যেকটা দেশ, আমরাও শিখছি। যেমন নরওয়েতে ফাইজার বায়োনটেকের প্রথমে 23 জন মারা গেল, তারপরে 29 জন, খেয়াল করা হলো যে 70-এর ঊর্ধ্বে তারা, তাহলে কি তারা বন্ধ করে দেবে? না, ইটস টু আর্লি টু মেক এ কমেন্ট। এখন যেখানে কি করা হবে, যে আসলে তাদের কোনো কোমরবিডিটি ছিল কিনা, অন্য কারণে মারা গেল কিনা, ভারত যুক্তরাষ্ট্রেও হয়েছে। এই যে জিনিসগুলো কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে শিক্ষা দিবে, এই শিক্ষার থেকেই কিন্তু আমাকে ব্যবস্থাপনা করতে হবে। একটা হলো আগের থেকে আমি সবকিছু খারাপ ভালো মিলিয়ে চিন্তা করে ব্যবস্থা নিব, প্রস্তুতি নিব, এরপরে প্রতিদিন আমাকে নতুন নতুন কিছু আমার অভিজ্ঞতা হবে, আমাকে সেটাকে অ্যাডজাস্ট করতে হবে। ওই অ্যাডজাস্ট করার ক্ষমতাটা যদি ঠিক মতো আমরা বাস্তবে প্রয়োগ করতে পারি, আমি আশা করি যে আমাদের টিকা প্রোগ্রামটাও সফল হবে। জি, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, কিছু সংশয়, কিছু সন্দেহ থাকবেই, তবু আমরা এখন পর্যন্ত জানি কোভিড-19 যেটা থেকে মুক্তি পাওয়ার বিশ্বব্যাপী টিকা ছাড়া আর কোনো উপায় নেই। ফলে আপনারা কারা আগে পাবেন, কারা পরে পাবেন, সেই তালিকা তো সরকার তার মতো করে করছে, এবং আশা করছি এখন পর্যন্ত যা আমরা খবর পেয়েছি সেটা ন্যায্যতার ভিত্তিতে এবং প্রয়োজনীয়তার ভিত্তিতেই করা হচ্ছে। এবং সেই তালিকা মেনে, সরকারের সব নিয়ম মেনে আপনারা সবাই প্রস্তুতি নিন। আপনার সময় যখন আসবে আপনি নিশ্চিন্তে টিকাটি নিয়ে নেবেন, যাতে আপনি সুস্থ এবং নিরাপদ থাকতে পারেন। ভালো থাকবেন সবাই, সাবধানে থাকবেন।